আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কুয়েটে আসা হচ্ছে 2024-25 কয়েকদিন আগেই হচ্ছে আমাদের পরীক্ষা হইলো, রেজাল্টও দিয়ে দিছে। তো এই কোয়েশ্চেনগুলো সলভ করব। তো কোয়েশ্চেনগুলা সামনে হচ্ছে রুয়েট এক্সাম, তারপর হচ্ছে চুয়েট এক্সাম। তো তোমাদের কাজে লাগতে পারে কিভাবে তোমরা সলভ করবা, কিভাবে করবা। তো সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব আর কোয়েশ্চেনগুলো সলভ করব। তো দেখো আমাদের প্রথম কোয়েশ্চেনগুলো র্যান্ডমলি আছে, আমি সিরিয়াল ওয়াইজ করিনি যেহেতু সেট ইয়ে থাকতে পারে। তো দেখো এই প্রথম কোয়েশ্চেনে বলতেছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এর লঘিষ্ঠ মান, মানে হচ্ছে সর্বনিম্ন মান, মিনিমাম মান হলো হচ্ছে থ্রি হলে সি এর মান কত, এছাড়াও এক্স এর যে মানের জন্য ওয়ের লঘিষ্ঠ মান হয় তার মানও বের করো। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট। তো আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে একবার ডিফারেন্সিয়েট করে জিরো ধরতে হবে। জিরো ধরে যে এক্সের যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের কি করতে হবে, সেই ভ্যালুটার জন্য ম্যাক্সিমাম অথবা মিনিমাম আসবে। তো সেটা আমাদের কাজ। তো আমাদের দেয়া আছে এইটা। তো আমাদের এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে আমার এদিকে, আর এদিকে করলে হচ্ছে আমাদের যেহেতু গুণ করে দিলে কত হচ্ছে, আমাদের এটা গুণ করে দিলে হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স কিউব হইতেছে, এটা না? তো এইটাকে এখন ডিফারেন্সিয়েট করো, তো থ্রি মাইনাস থ্রি সামনে চলে আসবে, থ্রি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এইটা সমান সমান জিরো ধরতে হবে ম্যাক্সিমাম মিনিমামের জন্য। তার আগে আমাদের যেহেতু ডাবল ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তো এটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা বের করব। তো ডি এক্স স্কোয়ার আমাদের কত হবে, এটা জিরো হবে, মাইনাস, আর এই সিকে এখানে বললাম সি নাই কেন, সিকে করলে কিন্তু সি একটা কনস্ট্যান্ট, তো এই সিকে করলে আমাদের জিরো চলে আসবে। তো টু এখানে চলে আসবে, আমাদের এখানে সিক্স এক্স হচ্ছে। তো এখন আমাদের ফর ম্যাক্সিমাম মিনিমাম এটার জন্য আমরা কি করব, থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার এইটা সমান সমান জিরো ধরে নিব। তো এখান থেকে আমাদের চলে আসবে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান। তো এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান আসবে। তো এখন আমাদের দেখতে হবে এই যে এক্সের ভ্যালু প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ানের জন্য কোনটা আমাদের নেগেটিভ আসে। যেটা নেগেটিভ আসে সেটা হচ্ছে আমাদের জন্য ম্যাক্সিমাম থাকবে, আর যদি আমাদের যেটা পজিটিভ আসে, এই ডাবল ডিফারেন্সিয়েশনটা পজিটিভ আসলে হচ্ছে আমাদের মিনিমাম আসবে। যেহেতু আমাদের লঘিষ্ঠ মান চাইছে, তো আমাদের মিনিমামটা নিয়ে কাজ করতে হবে। তো এখন যদি আমরা প্লাস ওয়ান বসাই দিই, তো প্লাস ওয়ান বসাই দিলে দেখো আমাদের কি, প্লাস ওয়ান বসাই দিলে মাইনাস সিক্স ইন্টু ওয়ান, তাহলে মাইনাস সিক্স আসতেছে, এইটার জন্য আমাদের ম্যাক্সিমাম পাওয়া যাবে। কিন্তু মাইনাস ওয়ান যদি বসাই দিই, তাহলে মাইনাস ওয়ান বসাইলে আমাদের কী হবে, মাইনাস ওয়ান বসাইলে আমাদের এইটা ডি ওয়াই, এইটা হবে ডি এক্স স্কোয়ার হবে হচ্ছে সিক্স হবে। তো এখান থেকে আমরা কি পাবো, মিনিমাম পাবো। তো মাইনাস ওয়ানের জন্য হচ্ছে আমরা কি পাবো, মিনিমাম পাবো। এখন কি বলছে আমাদের, তো লঘিষ্ঠ মান হচ্ছে থ্রি বলছে, তার মানে থ্রি ইকুয়াল টু হচ্ছে এখন আমাদের মাইনাস ওয়ানটা আমরা এখানে বসাই দিব। মাইনাস ওয়ান বসাইলে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের কত, থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার, মানে এইটা হবে। তো এখান থেকে আমাদের চলে আসতে, আর এখানে প্লাস সি হবে, লঘিষ্ঠ মান যেহেতু না, তো আমাদের এইটা বের করে করতে হবে। যেহেতু এফ অফ এক্স ফাংশন, ওয়াই সমান সমান এফ অফ এক্স আমাদের ধরতে হয়। তুমি আবার মনে হয় না ওয়াই এর মানটা কই বসাইলাম, যেহেতু ওয়াই এর মানটা আমাদের দেওয়া আছে এফ অফ এক্সের, তো আমাদের লঘিষ্ঠ মানটা মাইনাস ওয়ান বসাইলে চলে আসে। তো এখান থেকে সি এর ভ্যালুটা আমাদের চলে আসবে, এখানে টু আসতেছে, মাইনাস টু আসে, তো আমাদের ফাইভ চলে আসবে সি এর ভ্যালুটা। তো ফাইভের ভ্যালু এখানেও আছে এখানেও আছে, তার জন্য আমাদের এখন আরেকটা কাজ করতে হবে। কি করতে হবে আমাদের, এই ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, তার মানও বের করো। আচ্ছা, এক্সের যে মানের জন্য কোন মানের জন্য, মাইনাস ওয়ানের জন্য, তো ফাইভ আর মাইনাস ওয়ান অ্যান্সার হবে। তো আমাদের এইটা হবে হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। একটা উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা হলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 25 হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এখন আমাদের নিয়ামক রেখার এই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা জানি যদি এই উপবৃত্তটা কি হবে, আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ইয়েটা হবে, বৃহদক্ষটা হবে। তো ওয়াই অক্ষ বরাবর হইলে যেহেতু এখানে বিই আমাদের আছে, তো এখানে প্লাস মাইনাস বিই আমাদের ধরে নিব, যেহেতু এটা জিরো আর এটা বিই, মানে আমরা কি জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, একটা হচ্ছে প্লাস মাইনাস এই হয় যদি এক্স অক্ষ বরাবর বৃহদাক্ষ হয়, আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বৃহদাক্ষ হইলে হচ্ছে প্লাস মাইনাস বিই হয়, মানে জিরো কমা প্লাস মাইনাস বিই হয়। তো এখন যেহেতু এটা আমাদের প্লাস মাইনাস থ্রি আছে, তো প্লাস মাইনাস বিই ধরে নিবা, তো প্লাস মাইনাস থ্রি আমাদের হবে। তো এখান থেকে আমাদের বিইটা চলে আসতেছে কত, থ্রি চলে আসতেছে। আর দেন আমাদের এখানে কত দেওয়া আছে, এই নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে হচ্ছে এই থ্রি ওয়াই ইকুয়াল টু এটা না, তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 25 বাই হচ্ছে আমাদের থ্রি। তো এখন যেহেতু আমাদের কি আছে, এটা নিয়ামক রেখার ইকুয়েশন। তো নিয়ামক রেখার ইকুয়েশন কি, যেহেতু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বৃহদক্ষ, তো আমাদের এটা
এটাকে এভাবে আমরা ধরে নিতে পারি প্লাস ডিভাইডেড বাই বিই। তো নিয়ামক রেখার ইকুয়েশন যেভাবে করতে হয়, বের করতে হয়, তো সেইখান থেকে হচ্ছে আমাদের এইটা আমরা পাইলাম। তো এখন এইটা পাইছি, এটাকে 1 নম্বর ইকুয়েশন, আর এইটাকে 1 নম্বর ইকুয়েশন যদি তুমি দাও তাহলে দেখো কি 1 গুণন যদি 2 আমরা করি তাহলে আমাদের কি চলে আসবে, এখান থেকে চলে যাবে, তো বি স্কোয়ার আমাদের থাকবে, আর প্লাস মাইনাস এখান থেকে প্লাস মাইনাস চলে যাবে, আমাদের থাকতেছে 25/3 গুণন হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে আমাদের 25 চলে আসতেছে। তো এখন বি স্কোয়ার ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেছি, তার মানে আমাদের উপবৃত্তের ইকুয়েশনটা এভাবে হইতো x² / a² প্লাস y² / b² = 1 না। তো এখন বি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেছি হচ্ছে 25। তুমি দেখো তো বি স্কোয়ার ভ্যালুটা কোথায় আছে, এটাতে নাই, ওয়াই স্কোয়ার নিচে এটা আমাদের হবে না, এটা হবে না, এটাও নাই, এটাও নেই, শুধু একটাতে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের নিচে বি স্কোয়ারটা 25 আছে, তো এটাই আমাদের হবে, আর আমাদের এই স্কোয়ারটা বের করা লাগলো না। এভাবে আমরা টাইম সেভ করে আমরা এটা করে দেবো। যদি দেখতাম যে দুইটাতে আছে, এখানে একটাতে আছে, তাহলে আমরা চেক করতাম আরেকটা। তো এখন আমাদের বলতেছে -1,1 উপকেন্দ্র এবং 2,-3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তটির দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা যদি একটু দেখি তাহলে ধরো হচ্ছে আমাদের একটু বোঝার জন্য আমাদের উপবৃত্তটা পরাবৃত্তটা এইটা, তো শীর্ষ দেয়া আছে হচ্ছে এইটা, আর আমাদের কি দেয়া আছে, উপকেন্দ্র দেয়া আছে এখানে থাকবে। তো আমাদের দ্বিঘাক্ষটা এখানে কোথাও একটা হবে, এখানে হচ্ছে আমাদের দ্বিঘাক্ষটা এমনি হবে। তো আমরা কি জানি, আচ্ছা বাঁকা হয়ে গেল, সমস্যা নেই। এটা কি আমাদের দেয়া আছে, এই বিন্দুটা দেয়া আছে হচ্ছে 2, -3 দেয়া আছে এই বিন্দুটা, আর এই বিন্দুটা দেয়া আছে হচ্ছে কত আমাদের -1, হচ্ছে আমাদের 1 দেয়া আছে। কোন দিকে হা করা সেটা দেখার দরকার নেই। তো এইটা আমাদের দেয়া আছে, তো এই বিন্দুটা কি হবে, দুইটা বিন্দুর এই বিন্দুটা যদি আমরা x, y ধরে নেই তাহলে কি দুইটা বিন্দুর এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুই হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু না। তো আমাদের x - 1 / 2 = হচ্ছে আমাদের 2। তো এখান থেকে x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 5 পেয়ে যাব। তারপরে হচ্ছে আমাদের y + 1 / 2 = হচ্ছে আমাদের -3। তো এখান থেকে আমরা y এর ভ্যালুটা কত পাবো, y এর ভ্যালুটা হচ্ছে -6, আর এটা হচ্ছে -7 হয়ে যাবে। তো আমাদের x, y তার মানে হচ্ছে আমরা দ্বিঘাক্ষ যে বিন্দুটা দিয়ে যাবে সেই বিন্দুটা আমরা পাইলাম, 5, -7 পেয়ে গেলাম এইটা। তো এখন আমরা চেক করতে পারি 5, -7 কোনটা, তো আমরা চেক করব না, কারণ দেখো আমরা একটা বিন্দু পাইছি এই সরলরেখাটার, আমরা যদি এইটার ঢালটা বের করতে পারি তাহলে আমরা ইকুয়েশনটা বের করতে পারি। তো ঢালটা কীভাবে বের করব, এই যে আমাদের এই বিন্দু আর এই বিন্দু দেওয়া আছে না, উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে, তো উপকেন্দ্র আর শীর্ষর যে এই রেখাটা অক্ষরেখার লম্বরেখাই তো আমাদের এই দ্বিঘাক্ষ রেখা হবে না, তো অক্ষরেখার ঢালটা বের করে আমরা এই লম্বরেখার ঢাল বের করতে পারবো। তো অক্ষরেখার ঢালটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই এমটা হবে হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের কোটিদ্বয়ের অন্তর, তো 1 -3, তো 1 + 3 মানে হচ্ছে আমাদের 4 হবে, আর -1 -2 তার মানে হচ্ছে -3 আমাদের হবে। তাহলে আমাদের পরো এম প্রাইমটা কী হবে, আমাদের এই ঢাল লম্বরেখার ইয়েটা, তো আমাদের শুধু 3/4 হবে। তো আমরা এখন যে কাজটা, একটা বিন্দু পাইছি, ঢাল পাইলাম, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, x - 5 ইন্টু হচ্ছে আমাদের ঢাল হবে হচ্ছে 3/4, আর হচ্ছে y -7 তার মানে হচ্ছে +7, এভাবে চলে আসবে। তো এখন এটাকে হচ্ছে 3x - 15, এখানে হচ্ছে আমাদের 4y প্লাস হচ্ছে 428, এভাবে চলে আসতেছে। তো এখন এখান থেকে আমাদের যেটা চলে আসবে 3x - 4y, আর এটা হচ্ছে মাইনাস এদিকে চলে আসলে হচ্ছে আমাদের কত 43 হয়ে যাচ্ছে = 0। তো 3x - 4y কোথায় আছে, 3x - 4y -43, এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলতেছে এবিসি সমবাহু ত্রিভুজের ABC এবং CA বাহুর সমান্তরালে যথাক্রমে 3 নিউটন, 2 নিউটন এবং 5 নিউটন মানে 3টি কোণ সমবিন্দু হচ্ছে বল ক্রিয়াশীল। তো এদের লব্ধির মান নির্ণয় করতে বসে। তো খুবই সিম্পল, আমাদের কি সমবাহু ত্রিভুজের ABC বাহু বরাবর দেয়া আছে। তো এরকম যদি হইতো, তো আমাদের এখন কি হবে, আমাদের বলগুলা কাজ করতেছে, ধরো এইভাবে আছে না, তো তাড়াতাড়ি ক্যাচ করতে হবে। তো ABC তার মানে AB বরাবর হচ্ছে কত 3, BC বরাবর হচ্ছে আমাদের 2, আর CA বরাবর হচ্ছে আমাদের 5। তো এইগুলাকে এখন অ্যারেঞ্জ করে আমাদের সমবিন্দু করতে হবে। তো এই নিচেরটা হচ্ছে আমাদের এইটা 2, আর এদিকে যেটা, তো সেটা হচ্ছে আমাদের 5, আর এদিকে একটা থাকবে, দেখো আমরা অ্যারেঞ্জ করে লিখলাম এভাবে, হচ্ছে এইটা থাকবে হচ্ছে 3। তো এইটা 3, এটা হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে আমাদের 2 হবে, এইটা 2, আর এইটা হচ্ছে আমাদের 5। তো এই মধ্যবর্তী কোণগুলো হচ্ছে আমাদের 120 ডিগ্রি কোণ
করে হবে, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ তো 120 ডিগ্রি কোণ করে হবে। তো এখন আমরা এটা ধরে নিব হচ্ছে আমাদের, ধরো লব্ধিটাকে ধরে নিব হচ্ছে এরকম করে আর, তো আরটা আমাদের কি করছে, এটা থিটা কোণটা উৎপন্ন করছে, আর এইভাবে থিটা কোণ উৎপন্ন করছে। তো আমাদের কাজ হচ্ছে আর সাইন থিটা এবং আর কস থিটা বের করা, আর সাইন থিটা আর কস থিটা বের করা। তো আর সাইন থিটা এর জায়গায় আমরা যে কাজটা করব, আর কস থিটা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো এই আরটা আছে না, এখন এই 2 বরাবর আমরা অক্ষ বিবেচনা করব। তো 2 নিলে হচ্ছে আমাদের 2 cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের কত, এই আর এই কই গেল এখন 5, এখন 5 নিলে হচ্ছে 5 cos 120, এটা হচ্ছে 120 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের আরেকটা আছে 3, তো 3 cos, তাহলে এই পুরা কোণটা কত হবে, এইটা 120 এইটা 120, তাহলে 240 ডিগ্রি আমাদের চলে আসবে। তো এইটা হলো। এখন বাকি সাইনের জায়গায় আমরা কি বসাই দিব, প্লাস 2 sin 0 এগুলো আমরা বসাই দিব, প্লাস হচ্ছে 5 sin 120 প্লাস হচ্ছে আমাদের 3 sin 240। এখন এখান থেকে একটা ভ্যালু চলে আসবে, এখান থেকে আমাদের একটা ভ্যালু চলে আসবে। আমরা যদি ক্যালকুলেটরে ভ্যালুগুলো বের করি তাহলে দেখো 5 sin 120 প্লাস হচ্ছে আমাদের 3 sin 240, তাহলে এটার ভ্যালু চলে আসতেছে আমাদের √3, আর এই নিচেরটার ভ্যালু চলে আসবে 2 প্লাস হচ্ছে আমাদের 5 cos 120 প্লাস হচ্ছে আমাদের 3 cos 240, তো আমাদের চলে আসবে -2। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এইটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করে যোগ করি তাহলে হচ্ছে √ওভার করি, তাহলে আমাদের আর এর ভ্যালুটা চলে আসবে। আর এর ভ্যালুটা তাহলে হবে 3 √3 স্কোয়ার করলে 3 আর -2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, তো √7 আমাদের হয়ে যাচ্ছে। তো এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সটে হচ্ছে আমাদের বলতেছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ax প্লাস টোয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস 2 = 0 উপবৃত্তের কেন্দ্র -1,1 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তো এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। তো উপবৃত্তটাকে তোমরা আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে পারো, তো আমি আদর্শ ফরম্যাটে নিয়ে যাব না, তোমরা একটা শর্টকাট জানো, সেটা হচ্ছে আমাদের, তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি করো, এটাকে যদি এক্সের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, মানে এক্সটাকে ধরে ডিএক্সের সাপেক্ষে করবা, কিন্তু করার পরে ওয়াইটাকে তোমার কনস্ট্যান্ট ধরতে হবে, মানে ওয়াইটাকে এখানে ধরাই যাবে না। তো এইভাবে ধরে যদি তুমি করো তাহলে হচ্ছে তুমি কেন্দ্রের ভুজটা পাবা, =0 ধরতে হবে। তার মানে হচ্ছে এই 3, আমি একটু যদি এভাবে করি দেখো, এই 3x স্কোয়ার, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 6x হবে, আর ax-কে করলে হচ্ছে আমাদের a হবে, শুধু x চলে যাবে, আর বাকি ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি, পার্শিয়াল ডিভার্সন, এটাকে 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে। তো এখন এটা 0 হলো না, তো আমাদের কি ডিফারেন্সিয়েশন করে আবার কি 0 হলো উভয় পক্ষে। তো এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে 6x প্লাস a = 0, কিন্তু আমাদের x এর ভ্যালু এখান থেকে আমরা, এই যদি আমাদের এটা জানা থাকতো, এর ভ্যালুটা যদি আমাদের দেয়া থাকতো, তাহলে কিন্তু আমরা ভুজটা পেয়ে যাইতাম। আমাদের বলছে এর ভ্যালুটা নির্ণয় করো, তো আমাদের আবার ভুজটা দেয়াই আছে, কেন্দ্রের ভুজটা দেয়া আছে। এখন কেন্দ্রের ভুজটা যদি বসাই দেই তাহলে হচ্ছে -6 প্লাস হচ্ছে আমাদের a চলে আসবে 0, তো এখান থেকে এর ভ্যালুটা আমাদের চলে আসতেছে 6, এইটা চলে আসবে। তো ঠিক আমরা এখন আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করে দেখব তাহলে y এর সাপেক্ষে করলে এক্সটা আর এইগুলা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট হবে, আর এইটাকে যদি করি তাহলে হচ্ছে 4y মাইনাস বি হয়ে যাবে, এইগুলোকে করলে হচ্ছে 0 হয়ে যাবে, তো 0 ধরবো। যেহেতু y এর ভ্যালুটা আমাদের দেয়া আছে 1, তো আমাদের 4 = হচ্ছে b চলে আসতেছে। তো আমাদের কি 6,4 চলে আসবে। তো 6,4 কোথায়, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। একবার এক্স এর রেসপেক্টে করবা, করে হচ্ছে যেটা আসবে সেটা। তোমাকে এমন বলতে পারতো, এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যে উপবৃত্তের কেন্দ্রটা নির্ণয় করো, তুমি কি আবার অ্যারেঞ্জ করতা না, অ্যারেঞ্জ না করে যে কাজটা করতে, এক্স এর রেসপেক্টে একবার করে 0 ধরতা, 0 ধরে এক্স এর একটা ভ্যালু চলে আসতো, ওইটাই হইতেছে আমাদের ভুজ। আবার ওয়াই এর রেসপেক্টে করে ওয়াই এর একটা ভ্যালু চলে আসতো, তো তখন হচ্ছে ওই যে কোটিটা পাইতা, ওইটা হইতেছে আমাদের উপবৃত্তের কেন্দ্রের কোটি চলে আসতো। তো এইভাবে করবা। তো এখন নেক্সট কোয়েশ্চেনে বলতেছে x² প্লাস ax প্লাস b = 0 ও x² প্লাস ax প্লাস 16 = 0 সমীকরণ দ্বয়ের একটি মূল সমান হলে, আর এবং বলছে 2x² প্লাস ax প্লাস 16 = 0 এর অপর মূলটি 2 হলে a ও b এর মান নির্ণয় করো। তো এই সমীকরণের আমাদের কি দেয়া আছে, এই যে একটা ইকুয়েশন দেয়া আছে, এই ইকুয়েশনটার অপর মূল হচ্ছে আমাদের 2 দেওয়া আছে। এখন এই 2টা যদি এখানে বসাই দিই তাহলে এর ভ্যালুটা কিন্তু আমাদের চলে আসবে। তো আমরা এখন 2টাকে এখানে বসাই দিব। তো 2টাকে এখানে বসাই দিলে হচ্ছে আমাদের এখানে 2 × 2 = 4, তাহলে হচ্ছে 4 × 2 = 8 চলে আসবে, প্লাস হইতেছে আমাদের 2 এখানে বসাই দিলে হচ্ছে আমাদের টোয়াইস a চলে আসবে, প্লাস
আমাদের এখানে 16 চলে আসবে ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে a এর ভ্যালুটা আমাদের কত চলে আসবে, 24 হচ্ছে মাইনাস হচ্ছে 12 চলে আসতেছে। তো এখন যেহেতু অপর মূল একটা মূল পাইছি হচ্ছে আমার এর ভ্যালুটা আমরা পাইছি, আচ্ছা এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিলে সমীকরণের দুইটা মূল পাবো না, একটা মূল তো 2 দিয়ে আছে, আর একটা মূল কী পাবো। তো আমরা যদি সমীকরণের ভ্যালুটা এখন এখানে বসাই দিই, এখানে দেখো 2x² এটা এর ভ্যালু হচ্ছে -12, x বসাই দিব প্লাস হচ্ছে আমাদের 16 ইকুয়াল টু 0। তো এখন 2 দিয়ে ডিভাইড করলে আমাদের চলে আসতেছে x² মাইনাস 6x প্লাস হচ্ছে আমাদের 8 চলে আসতেছে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের এই যে সমীকরণ ইয়েটা করলে, সমাধান করলে চলে আসতেছে x -4 আর হচ্ছে x -2 মিডল টার্ম করলে আমাদের এইটা চলে আসতেছে। তো x এর ভ্যালুটা 4 চলে আসে আর 2 চলে আসে। তো আমাদের 2 তো দেয়া আছে, আমাদের 4 একটা মূল দেয়া আছে। তো এখন 4 এইটা পাইলাম। তো এখন যেহেতু আমাদের এইটার একটা ভ্যালু 4 চলে আসছে, যেহেতু সমীকরণের মূল সমান, একটা মূল সমান, তো এখন 4টা যদি আমরা এখানে বসাই দিই, আমরা এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এর ভ্যালু কত, -12। দেখো এর ভ্যালু হচ্ছে -12, এখানেও আছে এখানেও আছে, তার মানে আমাদের বির ভ্যালুটাও বের করতে হবে। যদি -12 এখানে না থাকতো আমরা একটাই ধাগাই দিতাম। তো এখন দেখো আমরা 4 বসায় যদি এখানে এইটা নিলে হচ্ছে আমরা বির ভ্যালুটা পাবো, এখানে কোনো বি নাই। তো 4 এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে হচ্ছে 4² মানে 16 প্লাস হচ্ছে আমাদের 4 ইন্টু এর ভ্যালুটা কত পাইছি, -12 পাইছি না। তো -12 প্লাস হচ্ছে আমাদের ভি। তো এখান থেকে আমাদের কত চলে আসবে, বি এর ভ্যালুটা হচ্ছে 16 আর এখানে 4 দুগুণ 8, 4 48। তো 48-এর থেকে 16 গেলে হচ্ছে আমাদের এখানে যেহেতু মাইনাস হবে, তো -32 চলে আসতেছে। তো 32টাকে এদিক দিলে হচ্ছে আমাদের এইটা চলে আসতেছে, মানে 4 দিয়ে আমাদের চলে আসতেছে। তো 2 দিয়েও একটা ভ্যালু পাওয়া যাইতো, কিন্তু 2 এর ভ্যালুটা আমাদের অ্যান্সারে নাই এখানে। আচ্ছা আমরা এটা দেখাইলাম কেন, আমাদের তো এ ভ্যালুটা হচ্ছে -12 না, এর ভ্যালুটা -12 আর এইটা আমাদের চলে আসবে, তার মানে 32 চলে আসবে। আশা করি বুঝছো। নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে এইটা দেয়া আছে x ইকুয়াল টু a থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস কস থিটা হলে θ/2 এর মাধ্যমে আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে dy/dx-কে। তো এখন আমাদের x ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো এখন আমরা dx/d যদি করি, x-কে থিটার রেসপেক্টে করি, তাহলে হচ্ছে এখানে থিটাকে করলে হচ্ছে 1 আর প্লাস হচ্ছে আমাদের সাইন থিটাকে করলে হচ্ছে কস থিটা চলে আসবে। তারপরে এখন আমরা dy-কে এই যে d থিটা এইভাবে করব। তো এটাকে করলে আমাদের কত চলে আসতেছে, এটা 1কে করলে হচ্ছে 0 আর cos থিটাকে করলে মাইনাস সাইন থিটা, মাইনাস একটা আছে, তো আমাদের প্লাস সাইন থিটা চলে আসবে। তো এখন এখান থেকে আমাদের কি চলে আসবে, এখন আমরা dy/dx করব। তো dy/dx করলে এই এইটাকে 1 নম্বর ইকুয়েশন আর এইটাকে 1 নম্বর ইকুয়েশন যদি তোমরা ভাগ দাও, তাহলে dy/dx চলে আসবে। এখানে থিটা থিটা চলে যাবে, তাহলে আমাদের উপরে থাকতেছে a সাইন থিটা, নিচে থাকতেছে আমাদের কত, a ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস কস থিটা। তো এখান থেকে আমাদের এইটা চলে আসতেছে, এ চলে যাবে, সাইন থিটাকে লিখতে পারি 2 ইন্টু সাইন θ/2 ইন্টু হচ্ছে আমাদের কস θ/2, এইটা আমরা এভাবে লিখতে পারি। আর নিচে 1 প্লাস কস থিটাকে লিখতে পারি 2 ইন্টু কস স্কোয়ার θ/2, এটা এভাবে লিখতে পারি। তো এখান থেকে সাইন কস θ/2 একটা চলে যাবে, এটা চলে যাবে, 2 চলে যাবে, আমাদের সাইন θ/2 ডিভাইডেড বাই কস θ/2 থাকতেছে, তাহলে আমাদের ট্যান θ/2 চলে আসতেছে। তো এখন dy/dx আমরা পাইছি, আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এইটা বের করতে হবে d2y বাই হচ্ছে dx², মানে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন আমরা এইটাকে এভাবে লিখতে পারি d²y dx²। তো এখন এইটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে আমাদের চলে আসতেছে, এটাকে কিভাবে লিখতে পারি আমরা, এটাকে আমরা লিখতে পারি, দেখো এটা আছে না, একবার আমরা করছি, তার মানে এই dy/dx-কে আবার করতে হবে আমাদের কি, d থিটা এর রেসপেক্টে যদি আমরা করি, তাহলেই হচ্ছে আমাদের এইটা চলে আসবে। দেখো এই যে d θ/dx, আমরা চেইন রুল অ্যাপ্লাই করলাম। আশা করি বুঝছো কিভাবে। আমাদের কাজ হচ্ছে প্রথমে, যেহেতু আমাদের এটা থিটার একটা ফাংশন, তো থিটার রেসপেক্টে আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, dy/dx-কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম। তো এখন আমি আলাদা করে কি আনছি, আলাদা করে আনছি হচ্ছে এটা হচ্ছে, এখন আলাদা করে আমি আনছি হচ্ছে d থিটা। তো d থিটা আনার জন্য আমাদের ক্যান্সেল করতে হবে না, তুমি এটা ক্যান্সেল করে দাও, এটা ক্যান্সেল করে দাও, দেখবা এখানে dx আছে, dx² হয়ে যাচ্ছে, আর এখানে dy আছে, তো d² y হয়ে যাচ্ছে। তার মানে এই
ডি থিটা যেহেতু এখানে নিচে এক্সট্রা করে, তো এখানে আমাদের ডি থিটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে আমাদের চেইন রুলের মাধ্যমে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখন থিটার রেসপেক্টে যদি আমরা এইটাকে করি, ডি ওয়াই ডি এক্সকে থিটার রেসপেক্টে করলে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা বাই 2 চলে আসতেছে। তো এখন এই থিটা বাই 2টাকে আবার করতে হবে, যেহেতু এটা থিটা না, আমাদের হাফ চলে আসে এটাকে ডিফারেন্সিয়েশন করলে। তো এখন ডি থিটা বাই ডি এক্স, এখন এইটা বের করতে হবে। তো ডি থিটা বাই ডি এক্স কই আমাদের করতে হবে না, তার মানে আমাদের কি দেখো এখানে ডি এক্স বাই ডি থিটা আছে, এইটা ডি এক্স বাই হচ্ছে আমাদের ডি থিটা যেহেতু দেওয়া আছে হচ্ছে কত, এই যে এইটা দেওয়া আছে না 1 প্লাস এই যে a ইন্টু 1 প্লাস কস থিটা দেওয়া আছে। তো এখন ডি থিটা বাই ডি এক্সটার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটার ভ্যালু পাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই, জাস্ট উল্টা করে দিব যেহেতু এইটা চেঞ্জ হয়ে গেছে, 1 ডিভাইডেড বাই a ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস কস থিটাটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার 2 কজ স্কোয়ার থিটা বাই 2 আমাদের হবে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, এটা চলে আসবে। তো এখন আমরা যদি এইটার ভ্যালুটা এখানে বসাই দিই, 1 ডিভাইডেড বাই a ইন্টু হচ্ছে আমাদের 2 কজ স্কোয়ার থিটা বাই 2। তো এখন দেখো নিচেরগুলা যদি আমাদের করলে হচ্ছে আমাদের 1, 2 গুণ করলে হচ্ছে 4, a চলে আসতেছে এইটা, আর এখানে একটা কজ স্কোয়ার থিটা বাই 2 আছে না, নিচে 1 বাই কজ স্কোয়ার থিটা, এটা আমরা সেক স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি। তো এখানকার একটা সেক স্কোয়ার থিটা বাই 2, এটা সেক স্কোয়ার থিটা বাই 2 আমাদের সেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2 চলে আসবে। তো আমার 1 ডিভাইডেড বাই 4 কোথায় আছে দেখো, 1 ডিভাইডেড বাই 4 সেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদের এই কোয়েশ্চেনটাতে দেখো বলতেছে একটি বাস স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড সুষম ধরনের সোজা সড়কে চলতে শুরু করে। তার মানে একটা বাস আমাদের চলতে শুরু করছে, এখানে ধরো এই পজিশনে ছিল, বাসটা চলতে শুরু করছে। তো চলতে শুরু করার পর এখানে আসছে 4 মিটার পার সেকেন্ডে, তারপর হচ্ছে অন্যদিকে 40 মিটার পেছনে। আচ্ছা ধরো এইটা আমাদের সাইকেল আর এইটা হচ্ছে আমাদের বাস, তো এতটুকু ডিস্টেন্সটা আমাদের হবে হচ্ছে 40 মিটার। এই 40 মিটার এখানে আমাদের এইটা হবে। তো এইটার দুইটার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তো কি বলছে, বাসটা আগে আছে, বাসটা আছে না, বা স্থির অবস্থায় সুষম ধরনের চলতে শুরু করে, অন্যদিকে 40 মিটার পিছন থেকে এখন সাইকেল আরোহী, মানে এই আবার সাইকেল আরোহীটার পিছন থেকে শুরু করছে। তো এর আমাদের কি দেওয়া আছে, ভি আমাদের দেওয়া আছে, মানে গর্বে দেওয়া আছে, সমবেগে চলছে, তো 24 দেওয়া আছে। আর এটা আমাদের কি হয়েছে এদিকে হচ্ছে, তো বাসটা আমাদের কি ইউ হচ্ছে 0 আর এ হচ্ছে আমাদের কি 4 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে হাফ এটি স্কোয়ার দিয়ে আমাদের এটাকে করতে হবে। তো এতটুকু আমাদের ডিস্টেন্স গেছে হচ্ছে, ধরলাম হচ্ছে বাসটা গেছে হচ্ছে এতটুকু ডিস্টেন্স, যেহেতু প্রথম ক্ষেত্রে আমাদের এই বাসটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ডে গেছে, আগে চলা শুরু করছে, আস্তে আস্তে গেছে, আস্তে আস্তে বেগটা বাড়ার পরই তো তোমার হয়েছে, বেশি হয়ে গেছে, আর এর বেগটা একবারে 24 মিটার। তো এ কোনো না কোনোভাবে হচ্ছে মানে এর সাথে মিলিত হবে যদি আমাদের টি এর ভ্যালু পাওয়া যায়, কোনো একটা বাস্তব ভ্যালু। তো এখন দেখো, তো এখন ধরলাম হচ্ছে এই যে আমাদের এই বাসটাও একটা সার্টেন একটা আমাদের অতিক্রম করবে, এই দূরত্ব অতিক্রম করবে এক্স ওই টাইমের মধ্যে, ধরি টি সময়, আমাদের টি সময় পরে হচ্ছে এরাগুলা মিলিত হবে। তো এই একটা পজিশনে যাবে টি সময়ে, তো এ আমাদের কি দূরত্ব অতিক্রম করবে, এই পুরা দূরত্বটা অতিক্রম করবে। তো টি সময়ে যেহেতু পুরা দূরত্বটা অতিক্রম করবে, আর এই টি সময়ে এ আবার এক্স দূরত্বটা অতিক্রম করবে। তো এখন পুরা দূরত্বটাকে আমাদের এস যদি ধরি, তাহলে আমাদের এই যে এই সাইকেল আরোহীটা দূরত্ব অতিক্রম করবে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে 24t, মানে টি সময়ে 24t, মানে এইভাবে যাইতে থাকবে। আর আমাদের এই এক্সটা হচ্ছে, এই এক্স হবে হচ্ছে কত, এই বাসের ক্ষেত্রে হচ্ছে হাফ এটি স্কোয়ার, হাফ গুণন 4t স্কোয়ার, এটা চলে আসবে। তো এখন এখান থেকে আছে 2t স্কোয়ার, এইটা চলে আসবে। তো 2t স্কোয়ার আসলো। তো এখন আমাদের কি পুরা দূরত্বটা যদি আমাদের কি এই যে দেখো তো এটার ডিফারেন্স, এইটার দূরত্ব আর এইটার দূরত্বর ডিফারেন্সটাই হচ্ছে আমাদের 40। তার মানে এই যে সাইকেল আরোহী যে দূরত্বটা অতিক্রম করছে, পুরা দূরত্বটাই তো এই অতিক্রম করছে না, এর পুরা দূরত্ব এইটা। তো 24t মাইনাস হচ্ছে আমাদের কত, এই যে 40 মাইনাস 40, তার মানে এইটা সমান সমান এক্সের সমান, 2t স্কোয়ারের সমান। আশা করি বুঝছো, পুরা দূরত্ব কিন্তু সাইকেল আরোহী অতিক্রম করছে। তো 24t পুরা দূরত্ব মাইনাস হচ্ছে 40 বাদ দিলে এতটুকু দূরত্ব হচ্ছে, এতটুকু দূরত্ব আবার কি এক্সের ভ্যালু 2t স্কোয়ার। তো এখান থেকে আমাদের যদি সবগুলোকে একদিকে নিয়ে যাই, 2 দিয়ে ডিভাইড করে দেয়, তো t স্কোয়ার মাইনাস 12t প্লাস হচ্ছে আমাদের 20 ইকুয়াল টু 0 চলে আসতেছে। তো এখন
আমাদের এখানে টিকে ক্যালকুলেশন করলে আমাদের কত চলে আসবে, মিডিল টার্ম যদি করি তো 10 দুগুণ 20, তো আমাদের t-2 একবার চলে আসতেছে, তো t-10 চলে আসতেছে একবার। তো t এর ভ্যালুটা একবার 2 চলে আসে, একবার হচ্ছে আমাদের 10 চলে আসে। তো আমাদের দুইবার মিলিত হবে। তো কয় সেকেন্ড পর পর মিলিত হবে, একবার হচ্ছে 2 সেকেন্ডে মিলিত হবে, 2 টাইমস, মানে কি বলছে কতবার মিলিত হবে, একাধিকবার মিলিত হলে তাদের সময়ের পার্থক্য কত হবে, এই 10 থেকে 2 বাদ দাও 8 হবে। তো আমাদের অ্যান্সার হবে 2বার মিলিত হবে কিন্তু 8 সেকেন্ড হচ্ছে সময়ের ব্যবধান হবে। তো এখন আমরা নেক্সটে যাব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন দেখো আমাদের কি 3টা ত্রিভুজের এ কোণ দেয়া আছে, বি কোণ দেয়া আছে, সি বাহু দেয়া আছে। তো ত্রিভুজের বাহুদ্বয় দৈর্ঘ্য বের করো। তো এখন আমাদের যে কাজটা করব, দেখো আমাদের একটু যদি আমরা সুবিধার জন্য আঁকাই নেই, তো এ বি সি আমাদের কি দেয়া আছে, একটা ত্রিভুজ দেয়া আছে। তো এই কোণটা ধরলাম হচ্ছে আমাদের এইটা এ বি সি। তো এইটা আমাদের দেয়া আছে হচ্ছে কত, 105 দেয়া আছে। আর বি কোণটা দেয়া আছে হচ্ছে আমাদের কত, 15। আর সি কোণটা, সি বাহুটা দেয়া আছে, তাই মানে এইটার অপোজিটটা, এটার বাহুটা দেয়া আছে হচ্ছে 3√3 - 1 দেয়া আছে। আর বি এর অপোজিট বাহু ধরলাম বি হবে, আর এ এর অপোজিট বাহু হচ্ছে এ হবে। আর এই কোণটা তাহলে আমাদের কত হবে, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 105 আর 15 যোগ করলে হচ্ছে 120, 180 থেকে 120 গেলে হচ্ছে আমাদের 60 ডিগ্রি চলে আসতেছে। তো আমরা কোণ পাইছি, তো এখন আমরা সাইন সূত্র যদি অ্যাপ্লাই করে দেই তাহলে হচ্ছে a ডিভাইডেড বাই সাইন এ, সাইন এ এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 105 ডিগ্রি, বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন বি, সাইন বির ভ্যালু হচ্ছে আমাদের 15 ডিগ্রি, আর সির ভ্যালু তো আমাদের দেওয়া আছে √3 - 1 ডিভাইডেড বাই সাইন সি, সাইন সি এর ভ্যালু হচ্ছে সাইন 60 ডিগ্রি। তো এখন আমরা এখন যেটার ভ্যালু বের করবো এটাকে রেখে আমরা সাইন 105কে ওদিক দিব। তো এর ভ্যালু যদি বের করি আমরা, দেখো 105 যদি ওইদিকে দেই তাহলে আমাদের এখানে আগে এই দিকটা বের করে নিচ্ছি, √3 - 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন 60। তো আমাদের এটা চলে আসতেছে একটা। তো এখান থেকে আমরা এখন এইটাকে 105 দিয়ে গুণ করে দিব, তো সাইন 105, তো গুণ করলে আমাদের কত চলে আসতেছে, √6 বাই হচ্ছে আমাদের 3 চলে আসতেছে। √6/3কে আমরা কি লিখতে পারি, এটা দেখো এটা, আচ্ছা √6/3 এখানে ক্যালকুলেটারে দেখাচ্ছে না, তো এটাকে যদি আমরা কি করতে পারি, এটা √6 এটা কি লিখতে পারি হচ্ছে √3 ইন্টু হচ্ছে আমাদের √2, আর 3কে লিখতে পারি √3 ইন্টু হচ্ছে আমাদের √3। তো এটা যাচ্ছে আমাদের এই √2/3 হচ্ছে। তো দেখো আমাদের এর ভ্যালুটা একটা জায়গায় হচ্ছে √2/3 চলে আসতেছে, তার মানে আমাদের এর ভ্যালু হচ্ছে শুধু এই জায়গাতেই। তুমি যদি এর ভ্যালুটা বের করো দেখো, আর বাকিগুলো কিন্তু আমাদের করা লাগতেছে না বির ভ্যালু, কারণ এক জায়গাতেই আমাদের এইটা আছে। তো ক্যালকুলেটর থেকে খুব সহজে এখানে বের করে নিতে পারবা। তো এখন তারপরে বলতেছে x² + y² + bx + qy + 2 = 0, বৃত্তটির কেন্দ্র হচ্ছে এইটা ax - y = 3 সরলরেখাটির ওপর অবস্থিত, এটার যে কেন্দ্রটা সেটা এটার ওপর অবস্থিত। তো বৃত্তটি যদি এইটা বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে APQ এর মান নির্ণয় করো। আচ্ছা বৃত্তটা এইটা বিন্দু আছে, তো এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করে দাও, তো সিদ্ধ করে দিলে একটা ভ্যালু চলে আসবে হয়তো। তো আমরা 0 বসাই দিব, তো এক্স এর ভ্যালু 0 বসাই দিলে 0 চলে আসতেছে। ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা কত, 2 হবে, 2 বসাই দিলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 বসাই দিলে এটা চলে যাবে, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 2 বসাই দিলে হচ্ছে 2q চলে আসতেছে, আর এখানে আমাদের +2 আছে = 0। তো এখান থেকে আমাদের কিউ এর ভ্যালুটা চলে আসবে কত, -3 চলে আসবে। তারপরে আমাদের এখন -2,0 যদি বসাই দেই তাহলে -2,0 বসাইলে এই -2-র উপর স্কোয়ার করলে হচ্ছে 4 চলে আসবে, আর এটা 0 বসাইলে তো গেল, আর এটা থেকে আমাদের পি এর ভ্যালু এখানে -2p হয়ে যাবে, -2p হয়ে যাবে, আর কি ওয়াই এর ভ্যালু 0 বসা লাগবে, প্লাস হচ্ছে আমাদের 2 = 0। তো এখান থেকে পি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3 চলে আসবে। তো পি আর কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইয়েটা, তো বৃত্তের নতুন ইকুয়েশনটা আমাদের যেটা হবে, যদি আমরা একটু লিখি x² + y², তো পি এর ভ্যালু যদি 3 বসাই দিই তাহলে +3x, কিউ এর ভ্যালু যদি -3 বসাই দিই -3x, তারপর হচ্ছে -3y হবে, -3y প্লাস হচ্ছে আমাদের 2 = হচ্ছে 0। তো বৃত্তের কেন্দ্রটা আমাদের কত হবে, কেন্দ্রটা আমাদের হবে এক্সের সহগকে -2 দ্বারা ডিভাইড, তো -3/2 চলে আসতেছে। ওয়াইয়ের সহগকে -3 আছে, -3কে -2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 3/2 চলে আসতেছে। এইটা আবার এই রেখা, মানে এই রেখা দিয়ে যায় এই বিন্দুটা। তো a ইন্টু হচ্ছে আমরা এখন কি করব, এই যে -3/2 যদি করি, আবার ওয়াই এর ভ্যালু হচ্ছে 3/2, তো = হচ্ছে আমাদের 3। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসবে, এখন 3 প্লাস হচ্ছে আমাদের 3/2 ইন্টু হচ্ছে আমাদের কত চলে আসবে, 2/3।
এটা উল্টে যাবে, তো -3 চলে আসতেছে। তো সবগুলোই কেন জানি আমাদের -3, বুঝলাম না, এর ভ্যালুটা হচ্ছে -3 চলে আসে। তো আমার মনে হয় না ক্যালকুলেশন হচ্ছে করছি। তো তোমরা একটু দেখতে পারো, এটা হচ্ছে অ্যান্সার কেন জানি পাইলাম না, মনে হচ্ছে আমাদের নো অ্যান্সার। দেন আমরা নেক্সটে যাব। বলতেছে এইটা √1 + 3x মাইনাস এটা হচ্ছে দেখো √1 + cx ডিভাইডেড বাই cx ইকুয়াল টু 1 হয়, তাহলে c এর ভ্যালু নির্ণয় করতে বসে। তো লিমিট x টেন্স টু 0 আছে, তো 0টা বসায় দেখো আমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসে কিনা, উপরে 0/0 চলে আসে কিনা। 0/0 চলে আসলে আমরা এল হপিটাল রুল ইউজ করতে পারবো। তো উপরে যদি আমরা এটা বসাই দিই 1 + 3 × 0 যদি বসাই দিই তো 0, মাইনাস 1 + 3 × 0 c × 0, তো 0 চলে আসতেছে। তো 1 - 1 উপরে 0 চলে আসতেছে, নিচে যদি 0 বসে দিই তাহলে 0 আসতেছে, তো 0/0। তো এল হপিটাল রুল ইউজ করা যাবে। তো এল হপিটাল রুল ইউজ করলে আমাদের উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে 1 ডিভাইডেড বাই পুরাটাকে আমরা কি ধরছি √x ধরছি, 1 ডিভাইডেড বাই তাহলে 2√1 + 3x হবে। যেহেতু পুরো নিচেরটা আমাদের x না, তো আমাদের এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের শুধু 3 চলে আসতেছে, আর মাইনাস আমাদের চলে আসবে। আবার এটাকে হচ্ছে আগের মতো করব 1 ডিভাইডেড বাই, আচ্ছা আমাদের দেখো, তো এটাকে করলে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 2√1 + cx চলে আসতেছে। আর যেহেতু আমাদের নিচেরটা x না, তো আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের c চলে আসতেছে উপরে। তো এইটা ডিভাইডেড বাই হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের শুধু c চলে আসতেছে, ইকুয়াল টু আমাদের কত হয়, তাহলে 1 চলে আসে। তো এখন আচ্ছা লিমিট আছে, লিমিট x টেন্স টু হচ্ছে আমাদের 0। তো এখন যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে এখানে 3 × 0 চলে আসতেছে, তার মানে 3 ডিভাইডেড বাই আমাদের 2 চলে আসতেছে, এখানে ভ্যালু 1 চলে আসতেছে, মাইনাস এখানে আমাদের c ডিভাইডেড বাই এটাও আমাদের কিন্তু 0 বসাই দিলে 1 চলে আসতেছে। তো এখানে আমাদের সামনে 2 শুধু থাকবে, এখানে হচ্ছে আমাদের c থাকবে। এই এদিকের cটা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এইটা থাকতেছে, এরকম হচ্ছে। তো এখন আমরা যদি করি তাহলে দেখো 3/2 ইকুয়াল টু হচ্ছে আমরা ওইটাকে গুণ করলে হচ্ছে 2, আর উপরে এভাবে গুণ করলে হচ্ছে 3c। তো এইভাবে চলে আসতেছে, তো c এর ভ্যালুটা আমাদের 1 চলে আসবে। তো আমাদের এখানে হচ্ছে 1 চলে আসবে। তো বলতেছে স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া নদী সাঁতার দিয়ে 4 মিনিটে সোজাসুজি পার হয়, এবং স্রোত থাকলে সোজাসুজি নদী পার হতে তার 1 মিনিট বেশি লাগে, তার মানে হচ্ছে 5 মিনিট লাগে মোটে। এটা 4 মিনিট, এটা 5 মিনিট। তো স্রোতের বেগ কত? তো এটা যদি আমরা একটু নদীটা যদি আঁকাই, এটা হচ্ছে আমাদের ধরো নদী। তো স্রোত যখন না থাকে তখন আমাদের কি হচ্ছে বরাবর যাবে, তখন আমাদের ভিটা ক্যালকুলেট করতে হয়, মানে মেইন ভেলোসিটিটা হবে। তো এইভাবে হচ্ছে আমরা আঁকাই নেই। স্রোত যখন থাকে না তখন হচ্ছে আমাদের মেইন যে সাঁতারুর বেগ সেইটা। তো 100 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি কত চলে আসবে, 4 মিনিটে যায়, তো 4/25 হচ্ছে আমাদের কত, 100 না? তো মিটার পার মিনিট, আচ্ছা সেকেন্ড আছে, পরে আমরা সেকেন্ডে কনভার্ট করব, মিটার পার মিনিট। তারপরে দেখো তখন আমার ইউটা আমাদের বের করতে হবে, আর আমাদের দেয়া আছে যখন স্রোত থাকে তখন হচ্ছে ডাব্লিউটা আমাদের দেয়া আছে, আমাদের ইউটাই হচ্ছে বের করতে হবে। তো ইউটা আমাদের, তো ইউটা বের করার জন্য আমরা যে কাজটা করব, ইউর আমরা সূত্র জানি হচ্ছে আমাদের, যদি এটা আমরা এইভাবে যোগ করে দেই, তার মানে এটা তো আমাদের ভি না, তো ভিটাকে আমরা এদিকে ট্রান্সফার করলাম, তো v² ইকুয়াল টু w² প্লাস হচ্ছে আমাদের u²। তো তার আগে আমাদের কি হয়েছে, সোজাসুজি পার হইতে এই যে লব্ধি বেগটা ডাব্লিউ এর ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে, সোজাসুজি যখন পার হয়েছে তখন 5 মিনিটে গেছে, 1 মিনিট বেশি গেছে। তো 100 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের কত, এটা 20 মিটার পার মিনিট চলে আসতেছে না? তো এখন এই 20 মিটার পার মিনিট আমরা ডাব্লিউর ভ্যালু পাইছি, ভির ভ্যালু পাইছি। তো এখন আমরা ইউ এর ভ্যালুটা এখান থেকে বসাই দিতে পারবো। তো ইউ এর ভ্যালু বসাই দিলে v² মাইনাস w² এরকম চলে আসতেছে। তো √, তো v² এর ভ্যালু চলে আসবে 25² মাইনাস হচ্ছে আমাদের w² ভ্যালু হচ্ছে 20²। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, ক্যালকুলেটরে যদি তোমরা করো 25² মাইনাস 20² আমাদের চলে আসতেছে 15। তো আমাদের ইউ এর ভ্যালু 15 চলে আসতেছে মিটার পার মিনিট। কিন্তু আমাদের এইটাকে এখন মিনিটটাকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি তাহলে একটা ভগ্নাংশ চলে আসতেছে, এর কিন্তু আমাদের ভগ্নাংশ কোনো উত্তরই নাই, যেহেতু মিনিটটাকে সেকেন্ড, এখানে সেকেন্ড আছে অপশন। তো আমাদের মনে হয় এখানে এটা ভুল আসছে বা কোয়েশ্চেনে ভুল আছে, তো 15 আমাদের অ্যান্সার হবে। নেক্সট প্রবলেমে দেখো বলতেছে একজন ফল বিক্রেতা যদি 25টি আম বিক্রয় করে 10টি কলা ক্রয় করে, তবে তার কাছে 25টা আম বিক্রি করে হচ্ছে 10টা কলা ক্রয় করে, তবে তার কাছে 55 টাকা উদ্বৃত্ত থাকে, মানে অবশিষ্ট থাকে। আর সে যদি 15টা আম বিক্রয় করে 20টা কলা ক্রয় করে, তবে তার কাছে 5 টাকা উদ্বৃত্ত থাকে। প্রতিটি আমের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, প্রতিটি কলার ক্রয় মূল্য বের করো। আচ্ছা
আমের আর কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বের করতে হবে। তো এখন কি বলছে, একজন ফল বিক্রেতা 25টি আম বিক্রয় করে। তো আমরা ধরি নেই হচ্ছে 25টি আম বিক্রি করে, 25টি আমের বিক্রয় মূল্য আমরা সংক্ষিপ্ত লিখবো, যেহেতু আমাদের এমসিকিউ। তো বিক্রয় মূল্য আমাদের কি হবে, এক্স টাকা ধরে নিলাম। তো এখন এক্স টাকা যেহেতু ধরে নিছি, আর হচ্ছে 10টা কলা ক্রয় করে, তো এই 25টা আম বিক্রি করে হচ্ছে 10টা কলা ক্রয় করে, কিন্তু হচ্ছে এই ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা, মানে 55 টাকা থাকে না, উদ্বৃত্ত থাকে। মানে যত টাকা দিয়ে বিক্রি করলো, এখন এক্স টাকা দিয়ে বিক্রি করছে এবং এক্স টাকার থেকে হচ্ছে মানে কিছু কলা কিনছে, 10টা কলা কিনছে এবং অবশিষ্ট হচ্ছে 55 টাকা থাকে। তার মানে এক্সের থেকে 55 বিয়োগ করলেই হচ্ছে আমাদের কলার ক্রয় মূল্য হবে। এখন আমরা 10টি কলার ক্রয় মূল্য কত হবে হচ্ছে আমাদের এক্স মাইনাস 55, এইটাই হবে। তো আশা করি বুঝছো। তো 10টা কলার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, 25টা কলার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো এখন বলতেছে, আর যদি সে 15টি আম বিক্রয় করে, 20টি কলা ক্রয় করে, তাহলে হচ্ছে 5 টাকা উদ্বৃত্ত থাকে। তো এখন 15টা আম বিক্রি করছে, প্রথমে কি করছে 25টা আম। তো এখন 15টা আম বিক্রি করলে আমাদের কি হবে, ঐকিক নিয়মে করব। আম বিক্রি করলে হচ্ছে আমাদের কি হবে, এখান থেকে নিচে হচ্ছে 25 চলে আসবে, উপরে হচ্ছে 15x চলে যাবে। এটা আমাদের কি, এটা হচ্ছে 15টা আমের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তারপরে এখন কি বলছে, বিক্রয় করে 20টা কলা ক্রয় করছে। তো এখন 20টা কলা ক্রয় করলে 20টা কলার ক্রয় মূল্য তাহলে আমাদের কত হবে, এটা যেহেতু 10টা কলার ক্রয় মূল্য এটা, তাহলে 20টা ডাবল, তাহলে হচ্ছে 2x মাইনাস 55। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এইটা শর্ত আর এইটা শর্ত অ্যাপ্লাই করে আমাদের কি করতে হবে, 5 টাকা উদ্বৃত্ত থাকে। তার মানে এখন 15টা আম বিক্রি করছে আর 20টা কলা ক্রয় করছে, তার মানে 15টা আমের হচ্ছে বিক্রয় মূল্যটা আমাদের বেশি। তো 15x বাই ডিভাইডেড বাই হচ্ছে এইটা মাইনাস 20টা কলা ক্রয় করছে, তো 2 ইন্টু এক্স মাইনাস 55। তো এইটার ডিফারেন্সটা আমাদের কত, 5 টাকা, আরও 5 টাকা উদ্বৃত্ত থাকে। মানে যতটা 15টা আম বিক্রয় করে 20টা কলা কিনছে, তাহলে 5 টাকা অবশিষ্ট, তাহলে 15টা আমের বিক্রয় মূল্য বেশি না। তো সেটাই আমাদের বোঝাইছে। তো এখন আমরা যদি, আচ্ছা এটা আমাদের কাটাকাটি যায়, 15 আর 25কে 5 দিয়ে কাটাকাটি করলে 3/5 আমাদের হচ্ছে। আমরা একবারে লিখতেছি 3/5, এখানে আমাদের উচিত ছিল কাটাকাটি করা এখানেই। তো 3/5, এটা এক্স এখানে। তো 5 দিয়ে যদি এখন গুণ করে দিই, তো 3x মাইনাস এটা হচ্ছে 10x চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 5 দিয়ে যদি গুণ করি, তো 5 ইন্টু 2 ইন্টু হচ্ছে 55, তাহলে হচ্ছে 550 আসতেছে। তো মাইনাস মাইনাসে প্লাস, 550 না এইটা, আর ওদিকে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 25। তো এখান থেকে আমাদের 7x ইকুয়াল টু চলে আসবে 525 চলে আসবে। অতএব x ইকুয়াল টু তাহলে কত হবে, 525কে 7 দিয়ে ডিভাইড করলে আমাদের 75 চলে আসতেছে। তো এখন বলতেছে প্রতিটা আমের বিক্রয় মূল্য এবং প্রতিটা কলার ক্রয় মূল্য কত। তো x টাকা হচ্ছে 25টা আমের বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে একটা আমের কি হবে, একটা আম কত 25 দিয়ে তাহলে ডিভাইড করতে হবে। তো 75 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25, তাহলে হচ্ছে 3/25 এইটা। তাহলে হচ্ছে আমাদের এখন কলার প্রতিটা হচ্ছে, এখন কলার ক্রয় মূল্য বের করতে হবে। 10টা কলার ক্রয় মূল্য কত, তো এক্স মাইনাস 55 না, তো এখানে 75-এর থেকে 75-এর থেকে আমাদের 55 যদি আমরা মাইনাস করি, তাহলে 20 আসতেছে। 20কে যদি এখন আমরা কি করব, 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের একটা কলার, তো 10টা কলার ক্রয় মূল্য এইটা, এক্সের ভ্যালু এখানে বসাই দিলে আসতেছে, তাহলে একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 2। তো 3 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। প্রথমে যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে 3, এইটা আমাদের হবে হচ্ছে অ্যান্সার, ই নাম্বারটা। 2 আর 3 দিও না, কারণ এই যে আমাদের অর্ডারটা একটু দেখে করবা। তো এখন আমাদের বলতেছে x³ মাইনাস CXY প্লাস হচ্ছে y ইকুয়াল টু 5 বক্ররেখাটি 2,1 বিন্দুগামী হলে c এর মান কত, আর এই বিন্দুতে হচ্ছে আমাদের বক্ররেখাটির অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। তো এখন যদি আমরা এই 2,1 যদি বসাই দিই, তাহলে হচ্ছে x³, তার মানে হচ্ছে 2³ করলে হচ্ছে আমাদের কত 8 আসতেছে, মাইনাস 2 আর 1 বসাই দিলে হচ্ছে শুধু c, প্লাস y এর ভ্যালুটা 1 বসাই দিলে হচ্ছে আমাদের এখানে 5 চলে আসতেছে। তো এখান থেকে c এর ভ্যালুটা চলে আসবে, এইটার এখানে হচ্ছে 9 হচ্ছে, আর শুধু হচ্ছে 4 চলে আসবে। তো c এর ভ্যালুটা আমাদের কি 4 আসে,
না না, আমাদের এখানে 2cy না, এখানে 2c হবে, যেহেতু শুধু সির ভ্যালুটা হচ্ছে 4/2 আমাদের 2 হবে, কারণ হচ্ছে এই যে এক্সের ভ্যালুটা 2, তো 2c এটা তো চলে আসে। তো আশা করি বুঝছো, সির ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, যেহেতু সবগুলোতে প্রায় ম্যাক্সিমাম 2 আছে, তো আমাদের ঢালটাও বের করতে হবে। তো ঢালটা আমরা কীভাবে বের করতে পারি, এটাকে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3x² মাইনাস cxy-কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে একবার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cy হচ্ছে, আর মাইনাস হবে হচ্ছে আমাদের একবার ওয়াইকে করতে হবে, cxy-কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের dx চলে আসতেছে, আর প্লাস হইতেছে আমাদের dx এইটা চলে আসতেছে, আর এটা 0 হয়ে যাচ্ছে। তো এখন dxটা আমাদের কত হবে, dx হবে তো 1 মাইনাস cx এইটা চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে সি এর ভ্যালু তো আমাদের 2 এখানে বসাই দিতে হবে, তো 1 মাইনাস 2x আমরা বসাই দিলাম। তো যেহেতু আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি, আর এখানে হচ্ছে এগুলাকে যদি ওদিক নিয়ে যাই, তো এটা হচ্ছে আমাদের 2 হবে, তো টুয়াইস ওয়াই মাইনাস 3x², আর dx তাহলে আমাদের হবে টুয়াইস ওয়াই মাইনাস 3x² ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এটা চলে আসবে। তো এখন যদি আমরা 2,1 বিন্দু বসাই দিই, তো y এর জায়গায় 1 যদি বসাই, তাহলে আমাদের শুধু 2 হচ্ছে মাইনাস x এর জায়গায় যদি বসাই, তাহলে হচ্ছে 2 2 4 3 4 12, আর নিচে আমাদের কত হবে, নিচে 1 মাইনাস 2x, তো 2x এর ভ্যালু হচ্ছে কত, 2 না, তো 4, তাহলে হচ্ছে মাইনাস 3 চলে আসতেছে। তো আমাদের উপরে 10/3 চলে আসতেছে, তো 10/3 এখানে আছে 2 10/3, আচ্ছা দুইটা আসছে, তো মেবি হচ্ছে আমাদের একটা মাইনাস ছিল, একটা মাইনাস থাকতো, বা এরকম একটা কিছু একটা থাকতো, একটা অপশনে মাইনাস এরকম থাকতো, আর একটা অপশনে এইটা, যেহেতু আমাদের 2, 10/3। তো এখন নেক্সটে দেখো y ইকুয়াল টু 3x রেখাটি x² প্লাস y² ইকুয়াল টু 12x বৃত্তের একটা জ্যা, উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো উক্ত জ্যাকে ব্যাস ধরতে হবে, এই একটা জ্যাকে ব্যাস ধরে আমাদের বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে। তো বৃত্তটা দেওয়া আছে, আমরা জানি বৃত্তের যদি আমাদের জ্যা থাকে, জ্যাটাকে ব্যাস ধরে করতে হয়, তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা প্লাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন, প্লাস হচ্ছে আমাদের কে ইন্টু হচ্ছে আমাদের জ্যায়ের ইকুয়েশন। তো জ্যায়ের ইকুয়েশন হচ্ছে 3x, আমি একবারে লিখলাম মাইনাস ওয়াই, এভাবে আমরা ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম, ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু সবগুলোই 0, এদিকে আনলে সবগুলো 0 হচ্ছে না, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখন এখান থেকে আমাদের এই কেন্দ্রটা বের করতে হবে। কেন্দ্রটা আবার কি হবে, এই যে যেহেতু এই রেখাটাই ব্যাস, তো এই রেখা দিয়ে যাবে, তো x² প্লাস y², এখানে হচ্ছে আমরা যদি কেটাকে এখান থেকে নেই, প্লাস কে যদি কমন নেই, তো 3x মাইনাস, আমরা যদি এখন হচ্ছে এখান থেকে এক্সটা কমন নেই, তো এক্স কমন নিলে হচ্ছে আমাদের কত 3k মাইনাস হচ্ছে আমাদের 12 চলে আসতেছে। আবার যদি আমরা ওয়াই কমন নেই, তো ওয়াই এর যেহেতু আমাদের এখানে পার্ট নাই, মাইনাস এখানে কে ও ওয়াই চলে আসতেছে, তো এইটা ইকুয়াল টু 0। তো কেন্দ্রটা আমাদের চলে আসবে হচ্ছে, কেন্দ্র এক্সের সহগটাকে -2 দ্বারা ডিভাইড, তো 3k মাইনাস 12 ডিভাইড বাই -2, আর ওয়াইয়ের সহগটাকে -2 দ্বারা ডিভাইড, তো কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে k/2 চলে আসতেছে। তো এইটা আসে, তো এইটা আবার এই যে এই রেখা দিয়ে যায়, তো এই রেখা দিয়ে যদি যায়, তাহলে আমাদের কি কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো আমরা এক্সের জায়গায় হচ্ছে এইটা বসাই দিব, 3 ইন্টু হচ্ছে আমাদের 3k -12 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু হচ্ছে ওয়াইয়ের জায়গায় এটা বসাই দিব k/2, তো 2 চলে যাচ্ছে আমাদের মাইনাস, এখানে 3 3 9k -3 বারং হচ্ছে আমাদের 36, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আসলে, এদিকে আসলে আর গুণ করে এদিকে নিয়ে আসলে প্লাস কে ইকুয়াল টু 0, তো 10k ইকুয়াল টু হচ্ছে আমাদের 36, কে এর ভ্যালুটা এখান থেকে চলে আসবে হচ্ছে কত 36/10 মানে হচ্ছে 18 ডিভাইডেড বাই 5 চলে আসতেছে। তো কে এর ভ্যালু যদি এখন এটা বসাই দিই 18 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের চলে আসতেছে, যেহেতু পজিটিভ তো আমাদের সবগুলো পজিটিভই হবে। না দেখো x² প্লাস y² মাইনাস 12x প্লাস 18/5, এটা দিয়ে যদি গুণ করে দেই, ইন্টু হচ্ছে আমাদের কত 3x না, 3x মাইনাস হচ্ছে আমাদের, তো মাইনাস আমাদের এখানে ওয়াইয়ের ভ্যালু, এখানে কে এর ভ্যালু হচ্ছে 18/5 ওয়াই চলে আসলো। তো আমাদের 18/5 ওয়াই তো চলে আসছে, -12x, আচ্ছা এইটাকে ক্যালকুলেট করতে হবে। তো -12, এটা যদি ক্যালকুলেটর করি -12 প্লাস আমরা এক্সট্রা বাদ দিয়ে করব, তো 18 ইন্টু হচ্ছে উপরে 3 ডিভাইডেড বাই 5, তো
এটা ক্যালকুলেশন করলে -6/5 চলে আসতেছে। তার মানে এই পুরা এখান থেকে এইটা -6/5 চলে আসতেছে, -6/5 এটা আসলো। তো এখানে দেখো -6/5 আর -18/5 এটা চলে আসছে। তো আশা করি বুঝছো কীভাবে। তো এখন বলতেছে a + b + c = পাই হয়, তাহলে হচ্ছে sin twice a sin twice b sin twice c এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এটা প্রমাণ করতে পারি এখানে 2 দিয়ে যখন গুণ করবা, আর এখানে দেখো এইটা আর এইটাকে আমরা এগুলো সৃজনশীলে করছিলাম, sin c + sin d যদি ধরো, তো 2 ইন্টু হচ্ছে আমাদের sin c + d, তার মানে a twice a + twice b / 2, তার মানে a + b হয়ে যাচ্ছে a + b ইন্টু হচ্ছে আমাদের cos a - b, twice a - twice b / 2, তার মানে a - b হয়ে যাচ্ছে, a - b। আর প্লাস হচ্ছে এই sin twice c টাকে আবার আমরা লিখতে পারি 2 ইন্টু sin c ইন্টু হচ্ছে আমাদের cos c, এটা লিখতে পারি। তো এখন আমাদের sin a + b টাকে আমরা এই পাই - c লিখতে পারি, a + b টাকে রেখে পাই - c যদি লিখি, তাহলে হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের কত sin c আসতেছে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালুটা আমাদের ধনাত্মক, তো sin c এখানে চলে আসলো 2 ইন্টু sin c, এখানে 2 ইন্টু sin c আসে, যদি কমন নেই তো cos a - b চলে আসতেছে, আর প্লাস হচ্ছে আমাদের cos এই c এর জায়গায় আমরা কি লিখতে পারি এখন পাই - a + b আমরা এটা লিখতে পারি। তো এইভাবে আমরা লিখতে পারলাম। তো এখন 2 ইন্টু sin c, আর দেখো যেহেতু আমাদের কি চলে আসলো, এখন আমাদের কি করতে হবে, এইটা পাই মাইনাস cos পাই মাইনাস আছে, তারপর মাইনাস চলে আসবে, তো cos a - b মাইনাস হচ্ছে আমাদের cos a + b চলে আসতেছে। তো এটা আমাদের একটা সূত্র, cos a - b মাইনাস cos a + b, এটা হচ্ছে 2 ইন্টু হচ্ছে sin a ইন্টু sin b, তার মানে এখান থেকে আমাদের আসতেছে 4 sin a ইন্টু sin b ইন্টু হচ্ছে আমাদের sin c, কারণ এখানে একটা আমাদের sin a 2 ইন্টু sin a ইন্টু sin b চলে আসবে, এটা সূত্র, আর এখানে sin c আছে, তো 2 গুণ করলে 4 চলে আসবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। দেন নেক্সটে হচ্ছে x = 0 এর জন্য এটা ইন্টিগ্রেশন করতে হবে e⁴ tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 + x² dx, এইটা করতে হবে। তো এখন যোগজীকরণ ধ্রুবক c এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো এটাকে যোগজীকরণ করলে একটা, যেহেতু x = 0 আমাদের দেয়া, এইটার জন্য বের করতে হবে, আর এটা হচ্ছে এইটার মান, এইটাকে মান বের করে হচ্ছে 3/5 আসতেছে। তো আমরা এইটাকে আগে যোগজীকরণটা করি, তাহলে দেখো। তো এখন আমাদের এইটা হচ্ছে দেয়া আছে e⁴ tan ইনভার্স x, এইটা দেয়া আছে 1 + x²। তো এখন আমরা ধরি হচ্ছে লেট এটা কি করব, tan ইনভার্স এক্সটাকে যদি আমরা z ধরি, তাহলে আচ্ছা tan ইনভার্স x এটা z যদি ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 + x² dx, আমরা এইভাবে করি না, তো dz এটা আমরা লিখতে পারবো। তো একটা 1 + x² dxটাকে আমরা কি লিখতে পারবো, dz আমরা লিখতে পারবো। আর দেখো এইভাবে আমাদের এইটা সমান সমান আমরা এখন লিখতে পারি e⁴, যেহেতু 4 tan ইনভার্স এক্সটাকে ধরছি, তো 4z, আর নিচে আমাদের কত চলে আসবে, একটা তো চলে গেল, একটা, আর যেহেতু স্কোয়ার আছে তো আমাদের কি থাকবে 1 + x² থাকবে। তো x এর জায়গায় আবার আমরা কি লিখতে পারি, x এর জায়গায় আমরা এখান থেকে আবার tan z লিখতে পারি, তো tan z, তো নিচে আমাদের 1 + tan² কত হবে, tan² z হবে, যেহেতু tan z হয়েছে, স্কোয়ার করলে হচ্ছে এইটা হয়ে যাচ্ছে। তো এই dx ডিভাইডেড বাই 1 + x² আবার লিখতে পারি, dz লিখতে পারি। তো আমাদের dz এর মাধ্যমে কনভার্ট করা হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে করা। তো 1 + tan² x-টাকে আমরা sec² 1 + tan² z হচ্ছে এটা sec² z আমরা সূত্র লিখতে পারি। তো এখান থেকে আমাদের চলে আসতেছে e⁴ x ডিভাইডেড বাই sec² z, এইটা হচ্ছে আমাদের এইটা। তো এখন sec² z-টাকে আমরা 1/sec² z-টাকে লিখতে পারি cos² z ইন্টু হচ্ছে আমাদের e⁴ z dz। এখন এইটাকে আমরা ইয়ার মধ্যে একটা হাফ নিয়ে যদি আসি সামনে, এখানে যদি একটা হাফ নিয়ে আসি, তাহলে হচ্ছে 2 করতে পারি, 2 cos² z-টাকে আমরা লিখতে পারি 1 + cos 2z, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তারপর হচ্ছে e⁴ z dz, এটা করতে পারি না। তো এখন দেখো আমরা যে কাজটা করব, এই ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা এই ম্যাথটা শেষের জন্য রাখতে পারো, এসব ইন্টিগ্রেশনের যেগুলো ম্যাথ সেগুলো শেষের জন্য রাখতে পারো। এখন দেখো আমাদের চলে আসতেছে, আমরা যদি এটাকে করি হাফ দিয়ে যদি গুণ করো, আচ্ছা হাফ এইভাবে ভিতরে রাখলাম,
আর এইটাকে হচ্ছে আমাদের কি চলে আসতেছে e⁴z dz এরকম চলে আসতেছে, প্লাস আমাদের এইটা e⁴z cos 2z চলে আসতেছে dz। তো আবার এইটাকে ইন্টিগ্রেশন করলে আবার অনেক বড় চলে আসবে, এইভাবে আমাদের চলতেই থাকবে। তো হাফ আমাদের দেখো আমরা এইটাকে আলাদা করে একটু করে আসতেছি, এই যে এইটা আছে না, আলাদা একটু পৃষ্ঠায় করতেছি, কারণ এখানে করলে হচ্ছে আমরা ভ্যালুটা শুধু নিব, তো এখানে একটু জায়গা হবে না, আমরা নেক্সটে করতেছি। তো এখন লায়াতের ফর্মুলাতে যদি আমরা অ্যাপ্লাই করে দেই, তো লায়াতের ফর্মুলাতে যেহেতু আমাদের দেখো ইনভার্স হচ্ছে ইনভার্সও নাই এখানে, অ্যালজেব্রিক বা ট্রাইগোনোমেট্রিক cos 2z, এইটাকে আমাদের কি ইউ ধরতে হবে, তো এইটাকে ইউ ধরবো আর এইটাকে আমরা ভি ধরবো। তো ইউ প্রথমে এইটাকে cos 2zটাকে আমরা স্থির রাখবো, স্থির রেখে এইটাকে ইন্টিগ্রেশন করব। তো e⁴z হচ্ছে, নিচে হচ্ছে আমাদের 4, তো মাইনাস আমাদের এখন কি করব, এইটা হচ্ছে যে কাজটা করতে হবে, এই cos 2zটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা সূত্র ইউভি এর ফর্মুলা, আশা করছি তোমরা জানো। cos 2zটাকে আমাদের করলে হচ্ছে sin 2z মাইনাস চলে আসে, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন করতেছি। তো সামনে আমাদের একটা 2 চলে আসবে, তো এইটা যেহেতু এখানকার 2, যেহেতু এটা z না 2z আছে, তো এরকম। তো এখন আমাদের এই যে e⁴z ডিভাইডেড বাই 4, তারপরে কি চলে আসলো, dz চলে আসবে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, e⁴z cos 2z ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4, মাইনাস হচ্ছে আমাদের এখান থেকে 2 আর 4 এখানে কাটাকাটি যাচ্ছে, আমাদের প্লাস হয়ে যাচ্ছে, আমাদের থাকতেছে e⁴z sin 2z ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, এখানে 2 থাকতেছে, dz হচ্ছে। তারপরে আমাদের এইটা তো আমাদের এখানে থাকবে, প্লাস হচ্ছে আবার এইটাকে যদি আবার আমরা হাফটা সামনে আসলো, আবার যদি আমাদের কি করি, ইন্টিগ্রেশন করি ইউভি এর ফর্মুলাতে, তাহলে আমাদের কি চলে আসবে দেখো, এটাকে ধরলে তখন আবার আমাদের কি ইউ ধরতে হবে এইটাকে, ভি ধরতে হবে এইটাকে। তো এইটাকে আমাদের স্থির রাখলাম। তো এবার এইটাকে আমাদের করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো আবার আমাদের কি হাফটা চলে আসলো না, হাফটা বাইরে নেওয়ার পরে আমাদের এইটাকে আবার করতে হবে, e⁴z sin 2z আসতেছে। তো আমাদের ইউ ধরতে হবে কাকে, এই sin 2zটাকে ইউ, এটাকে ভি ধরতে হবে। তো আমাদের sin 2zটা স্থির রাখলাম, আর আমাদের যেহেতু আবার এইটা আমাদের করতে হবে, e⁴z ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি করলাম, আবার আমরা 4 করলাম। তো আশা করি বুঝছো, এটা আমাদের হইল। তারপরে এখন মাইনাস কি করব, ইন্টিগ্রেশন অফ হচ্ছে আমাদের কি চলে আসবে, আবার এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হচ্ছে cos 2z 2 চলে আসবে, আবার এইটা তো আমাদের এখানে থাকবে e⁴z ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4, তারপরে dz আমাদের চলে আসলো। তো এখন বারবার আমাদের কি চলে আসতেছে, এইটা চলে আসতেছে না, e⁴z cos 2z, এটা কিন্তু আমাদের চলে আসতেছে। তো এইটাকে আমরা ওইদিকে নিয়ে যাব, কারণ এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি অনেক বারবার আমাদের চলতে থাকবে, তো এটা আমাদের করা যাবে না। তো এটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এরকম আছে না, এখন এইটাতে আমরা কি লিখতে পারি, এটা e⁴z, আচ্ছা e⁴z আমাদের cos 2z হইল dz, এইটাকে আমরা কি ধরতে পারি, আই ধরে নিতে পারি। ধরো আই সমান সমান হচ্ছে আমাদের এটা যদি আই হয়, তাহলে আমাদের এই পার্টটাও কি হবে, আমরা যদি একটু যদি লিখি, দেখো আই সমান সমান, এখান থেকে লেখা শুরু করলাম, আই সমান সমান আমাদের e⁴z cos 2z এখানে হইল ডিভাইডেড বাই 4, প্লাস হাফ এখানে থাকবে আমাদের, এখানে কি হচ্ছে যদি গুণ করে দেই, তাহলে এইটার সাথে যদি আমরা হাফ দিয়ে যদি গুণ করে দেই, তাহলে হচ্ছে নিচে হচ্ছে 8 থাকতেছে, আর e⁴z sin 2z হচ্ছে। তো এটা হয়ে গেল। এখন হাফ দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের হাফ, আর 4টা এদিকে চলে আসলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে 4 চলে আসতেছে এখানে, আর এটা হচ্ছে, আর যেহেতু এখানে 2 আছে না, 2 4 কাটা যায়, আমাদের এখানে কাটাকাটি করলে একটা সিম্পল ফরম্যাটে চলে আসতেছে। দেখো এখানকার 2, এখানকার হাফ দিয়ে গুণ হলে এইটু কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের কি 1/4 শুধু চলে আসতেছে। তো 1/4 cos 2z আর e⁴z আমাদের হচ্ছে dz। তো এখন e⁴z আর এই যে cos 2z, এটাকে আমরা i লিখতে পারি। তো এইটা আমরা মুছে এটার জায়গায় হচ্ছে আমরা কি লিখলাম, i লিখলাম, 1/4 i লিখতে পারি এভাবে। তো এখন 1/4টা যদি ওদিকে নিয়ে যাও, তাহলে দেখো
এটা হচ্ছে আমাদের নিচে লসাগু করলে 4, এই -1/4 আইটাকে এদিকে আনলাম, তো 4 আর ওইখানে উপরে হচ্ছে 5i হয়ে যাবে, তো 5 এটা চলে আসতেছে। তো এখন বাকি আমাদের নিচে এগুলা থাকবে। তো আশা করি বুঝছো, এটা একটা কমপ্লেক্স। এই ম্যাথটা তোমরা লাস্ট শেষের জন্য রাখবা, যদি টাইম থাকে করবা, আর না থাকলে এটা করার দরকার নেই, কারণ এটা দেখো আমাদের খুব কমপ্লেক্সে চলে যাচ্ছে। এরকম কয়েকটা ম্যাথ এরকম থাকবে। তো i = আমাদের কি হবে, তো এখন এই 4 কেটে যাচ্ছে, তাহলে 5 দিয়ে ডিভাইড হবে, তাহলে e⁴z cos 2z ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 5, এই 5 আসলো কারণ এই 4 কেটে যাচ্ছে, এখানে আমাদের শুধু 2 থাকতেছে, প্লাস আমাদের e⁴z sin 2z, এখানে যেহেতু 2 থাকতেছে আর 5 আসতেছে না, আমাদের 10 হবে। তো এখন আমরা এইটার ইন্টিগ্রেশন পাইলাম হচ্ছে এইটা, তো এইটা আমরা এখন নিয়ে যাব। তো আসলে এভাবে হচ্ছে যদি তোমরা একদিকে করে দেখছো কতগুলা পৃষ্ঠা লাগছে, এটাতে যদি আমাদের এরকম যদি লাগে, তা আমরা এইটা এখানে এভাবে আনলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে হচ্ছে দেখো e⁴z, এটা তো আমাদের এরকমই হবে, e⁴z/4 হবে এটাকে ইন্টিগ্রেশন করলে, প্লাস আমাদের যেটা আমরা পাইলাম সেটা এখন আমরা বসাই দিব। তো এইটাই এভাবে পাইলাম। তো এখন এটা চলে আসলো না, এখন জেডের ভ্যালুটা আমাদের কি চলে আসবে, এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে জেডের ভ্যালুটা আমাদের 0 চলে আসবে। তুমি এক্সের ভ্যালু এখানে বসাই দাও 0, তো জেডের ভ্যালুটাও আমাদের কি 0 চলে আসবে। তো এখানে একটা কনস্ট্যান্ট আমাদের আসবে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করলাম, তো একটা কনস্ট্যান্ট পার আসবে না। তো এখন জেডের ভ্যালু যদি 0 বসাই দেই, তাহলে e⁴0, তার মানে কি 1, তো 1/2, এখানে দেখো আমাদের 1/4 চলে আসবে, প্লাস হচ্ছে এটা আমাদের 1 চলে আসবে, আর এখানে যদি 0 বসাই দেই cos 0-র মান কিন্তু আমাদের কি 1 হয়ে যাবে, তার মানে 1/5 হয়ে যাচ্ছে, প্লাস এটা আমাদের 1 হয়ে যাবে, এটা তো আমাদের পুরাটাই 0 হয়ে যাবে। তো ইকুয়াল টু আমাদের প্লাস আমাদের এখানে হবে প্লাস সি, যেহেতু একটা কনস্ট্যান্ট চলে আসবে, প্লাস সি ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 3/5, এটার ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এইটার ইন্টিগ্রেশনটা হবে 3/5। তো এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটরে বসাই, যদি ওদিকে পাঠাই দিই এগুলাকে, হাফ গুণন হচ্ছে আমাদের কত এখানে 1/4 প্লাস হচ্ছে 1/5, তাহলে আমাদের 9/40 আসতেছে। এখন 3/5 থেকে যদি এখন আমরা এটা মাইনাস যদি করি অ্যান্সারটা, তাহলে 3/8 আসতেছে। তো সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3/8 আসতেছে। এত কাহিনী করে হচ্ছে আমাদের এটা আসলো। তোমাদের সাজেশন থাকবে এই ম্যাথ তোমরা ভুলেও করিও না, যদি এরকম থাকে, যদি ভেজাল দেখো একটু স্কিপ করবা, কারণ দেখো আমাদের এই পৃষ্ঠাটাই একটা পৃষ্ঠা চলে গেছে। তো এটা যদি করতে চাও, আলাদা টাইম থাকে, স্পেস থাকে, সবার শেষে এটা করবা। তো এখন দেখো এই বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি π/ab, এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত। তো উপবৃত্তের বেলায় হচ্ছে আমাদের কি π/ab হচ্ছে হয়। তো এখন এটার বেলা হচ্ছে পাই, তো এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। তো x² বাই হচ্ছে আমাদের এই যে 400 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে 400 নিচে চলে আসবে, 16টা নিচে চলে আসলে হচ্ছে আমাদের এটা চলে আসবে হচ্ছে 25, প্লাস হচ্ছে আমাদের y², এটা আসবে 16 চলে আসবে, ইকুয়াল টু 1 চলে আসবে। তো এরকম চলে আসবে। তো এখন এখান থেকে এ এর ভ্যালুটা চলে আসবে, এই যে a² 5, তো এর ভ্যালু 5 চলে আসবে, বি এর ভ্যালুটা আমাদের 4 চলে আসবে। তো এখানে π/ab, তার মানে হচ্ছে 4×5 = 20, তো 20 পাই আমাদের হয়ে যাচ্ছে, তো 20 পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো নেক্সটে যাব, নেক্সটে তো আমাদের এইটা তো করছি। তো এখন দেখো এক্সের ভ্যালু, তো এটা আমাদের বারবার কেন জানি আসছে, তো আমাদের 3/8 পাইলাম না অ্যান্সার। তো দেখো 1 - 2i কে, এইটাকে আমাদের এটা দ্বারা পরিণত করে বর্গমূল নির্ণয় করে, এটা পুরো একটা ক্যালকুলেটরের উপর ডিপেন্ড করতেছে, তুমি ক্যালকুলেটরে কিভাবে করবা। তোমার প্রথম কাজ হচ্ছে এই দেখো 1 - 2i, এটা আছে না, তুমি আগে কমপ্লেক্স মোডে নিয়ে যাওয়ার পরে আমার ক্যালকুলেটরটা এইখানে তোমার ক্যামেরাতে দেখালে ভালো হতো। তো 1 - 2i 3 - 4i, আশা করছি তোমরা তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা জানো। তো এখানে একটাতে পাবা। তো এখন আমরা যে কাজটা করবো, এই সমীকরণটাকে তুলব। তো দেখো আমাদের আছে 1/5√2, তো এরকম চলে আসবে, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট হচ্ছে √5√5 প্লাস হচ্ছে 11। তোমার কিন্তু একবার যদি তুমি সমীকরণ তুলো, তাহলে কিন্তু বারবার তোলা লাগবে না, তুমি খালি দেখো প্লাস মাইনাসগুলো চেঞ্জ করলে হচ্ছে। কারণ এখানে দেখো হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস আছে, জাস্ট তুমি ক্যালকুলেটর থেকেই বারবার কি প্লাস মাইনাস চেঞ্জ করে দেখবা তোমার ভ্যালুর সাথে মিলছে নাকি। এখানে দেখবা হচ্ছে এখানে মাইনাস আছে, প্লাস আছে, এই প্লাস মাইনাসগুলো চেঞ্জ করলেই হচ্ছে, মানে তুমি একবার ইনপুট দিলেই তোমার কিন্তু চলে আসতেছে তোমার বাকিগুলো। দেখো i√5√5, আমরা দেখবো এখন মিলাই দেখবো, তোমাকে স্ক্রিনে ক্যালকুলেটর দেখাইলে ভালো হইতো।
তো পুরাটাকে এখন আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে হচ্ছে দেখা যাচ্ছে প্রথম ভ্যালুটা আসতেছে 11/25, আমাদের এটা আসতেছে না প্রথমটা, তাহলে প্রথমটা আমাদের হবে না। এখন দ্বিতীয়তে যদি আমরা যাই, দ্বিতীয়তে আমাদের কি শুধু হচ্ছে মাইনাস একটা হবে, এই 11-এর আগে একটা মাইনাস হবে, 11-এর আগে একটা মাইনাস হবে, আর এখানে এই পরের 11টার আগে আমাদের জাস্ট আমরা প্লাস বসাই দিব। এই 11-এর আগে এই যে প্লাস হবে, আর এইটার আগে হচ্ছে মাইনাস হবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হবে হচ্ছে আমাদের প্লাস করলে আমাদের কি আসতেছে -11/5 এটা আসতেছে, আর আর যেহেতু প্লাস আসতেছে -11/25 এটা আসতেছে, আর আমাদের 2 প্লাস হচ্ছে আমাদের 2/25 চলে আসতেছে, মানে আমাদের আর এরকম আসতেছে না। তারপরেরগুলোকে যদি আমরা করি, দেখো, আচ্ছা আমরা এখান থেকে একটু লিখে দিতেছি। তো এটা আমাদের কত চলে আসলো, এটা চলে আসলো -11/25, আর প্লাস হচ্ছে আমাদের 2/25 এইটা চলে আসলো। এখন দেন আমাদের এগুলা দেখব, তো এগুলাকে করলে হচ্ছে দেখো খালি আমি প্লাস মাইনাস চেঞ্জ করার কাজ। তো এটা চলে আসতেছে আমাদের কত 11/25 মাইনাস হচ্ছে আমাদের 2/25 চলে আসতেছে, আর এটার আমাদের কি চলে আসবে, জাস্ট আমরা মাইনাসগুলো খালি চেঞ্জ করবো, মাইনাস প্লাসগুলো। এটা চলে আসতেছে আমাদের মাইনাস, সম্ভবত আমাদের এইটাই অ্যান্সার হবে, -11/25 -2/25 এরকম চলে আসতেছে। তো প্রথমটা আমাদের কি চলে আসছিল, প্রথমটা ভুলে গেছি, 1 - 2i ডিভাইডেড বাই 3 - 4i আমাদের কত চলে আসতেছে 11 এটা আমাদের চলে আসতেছে 11/25 -2/25i। তাহলে কোনটা চলে আসতেছে আমাদের, দেখো আমাদের এই যে সি নাম্বারটা চলে আসতেছে 11/25 মাইনাস হচ্ছে 2/25i। আমার এটা মনে ছিল না, থাকলে আমরা এই পর্যন্তই থেমে যাইতাম সি নাম্বারটা চেক করে, ডি নাম্বারটা বের করার কোনো আমাদের প্রয়োজন ছিল না। তো তোমরা এখান থেকে এভাবে লিখে করতে পারো। তো আশা করি বুঝছো। নেক্সটে এখন দেখো আলফা ও বিটার অসমান হয়, অথচ এই ইকুয়েশনটা দুইটা দেখো, আলফা স্কোয়ার 5α - 3 বিটা স্কোয়ার 5β - 3 হয়, তবে আলফা ডিভাইডেড বাই বিটা ও বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এই দুইটা ইকুয়েশন থেকে তুমি কি আলফা বিটার ভ্যালুটা পাবা, দুইটা তো সেম ইকুয়েশন লাগতেছে, শুধু আলফা আর বিটার ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে অসমান বলছে। দেখো আমরা আগে যে কাজটা করব, এই দুইটা মূল বিশিষ্ট আছে না, তো এই মূল বিশিষ্ট হচ্ছে সমীকরণ দেয়া আছে আমাদের এইটা। তো আমরা জানি সমীকরণে যদি দুটা মূল দেয়া থাকে এরকম এক্স স্কোয়ার মাইনাস হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের হচ্ছে যোগফল আলফা বাই বিটা প্লাস হচ্ছে আমাদের বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস হচ্ছে এই দুটার গুণফল আলফা বিটা আর বিটা আলফা ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি আলফা বিটা, এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমাদের হচ্ছে এক্স প্লাস হচ্ছে আলফা বিটা এখান থেকে আমাদের 1 হয়ে যাবে ইকুয়াল টু 0। তো এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এইটার ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে, আলফা বিটা বের করতে হবে। তো এখন দেখো যেহেতু আলফা বিটা অসমান, আলফা দিয়ে এটাকে বসাইছে, বিটা দিয়েও বসাইছে আমাদের, মানে মূলগুলো দিয়ে আমাদের সিদ্ধ করছে, তার মানে একটা ইকুয়েশনে আমাদের এক্স ধরো হচ্ছে আমাদের এরকম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ। এখানে এক্স, এখন তুমি আলফা বিটা দুইটা আছে না, মূল আছে না, এখন আলফাও বসাও, আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আলফার দিয়ে মূল দিয়ে এটা করতে পারছো। আবার বিটা যখন বসাবো তখন এটা চলে আসতেছে, তার মানে এরা কি কাজ করছে, এই সমীকরণটাকেই আলফা বিটা মূলগুলো দ্বারা বসাইছে, তার মানে আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এই ইকুয়েশনটা থেকে আমাদের আলফা প্লাস বিটা মূলদ্বয়ের সামেশন আমরা কি পাবো, মূলদ্বয়ের যোগফল আমরা কি পাবো মাইনাস এক্সের শক ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার শক, তো -5 ডিভাইডেড বাই 1, তো আমাদের এখান থেকে 5 চলে আসতেছে। তো আলফা বিটা এখান থেকে পাবো 3 বাই হচ্ছে 1, এখানে আমার মাইনাস হবে না, তো এখান থেকে আমাদের 3 চলে আসতেছে। তো আলফার বিটা ভ্যালুটা আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে না, তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2 আলফা বিটা এটা চলে আসবে ডিভাইডেড বাই আলফা বিটার ভ্যালু হচ্ছে কত, আচ্ছা আমরা পরে বসাই দিচ্ছি পরের লাইনে, তো আমাদের 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5 × 5 = 25 মাইনাস হচ্ছে আমাদের কত 2 আলফা বিটা 2 × 3 তার মানে হচ্ছে 6। তো 25-এর থেকে আমাদের 6 গেলে হচ্ছে আমাদের 19 চলে আসতেছে ডিভাইডেড বাই কত চলে আসতেছে, নিচে আলফা বিটার ভ্যালু হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু আমাদের 0। তো
তো এখান থেকে আমাদের চলে আসতেছে 3x² মাইনাস 19x, আচ্ছা এক্সটা কই গেল, এক্স প্লাস হচ্ছে আমাদের এখানে 3 = 0। তো 3x² মাইনাস 19x প্লাস 3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, এখানে আমাদের একটা তোমার একটু ঘুরাই দিছে, যেহেতু আলফা দিয়ে বসাই দিছে আবার বিটা দিয়েও বসায় এটা বলছে। তো এটা বলছে, তো আমাদের এই মেইন ইকুয়েশনটা যদি বলা থাকতো যে তুমি যদি সিম্পলি এটা দেওয়া থাকতো যে এই একটা সমীকরণ, এটার মূল হচ্ছে আলফা বিটা, তুমি দেন এটা এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো, দেন কিন্তু তুমি পারতা। কিন্তু এখানে ঘুরে দেওয়া আছে, এটা যদি বুঝতে পারো তাহলে পারবা। এখন বলছে একটি অধিবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুইটি বরাবর অবস্থিত। আচ্ছা, অধিবৃত্তটি এত আর এত বিন্দুগামী হলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তুমি চেক করতে পারো বিন্দুগুলো দিয়ে আমাদের অধিবৃত্ত, মানে যখন মাইনাস থাকবে, দেখো এটা কিন্তু আমাদের মাইনাস, দেখো দুইটাই আমাদের কি আছে, প্লাস আছে, তো আমাদের মাইনাস দিয়ে গুণ করলেও কিন্তু হচ্ছে না, তার মানে এটা আমাদের আগেই হবে না, এটাও আমাদের আগেই হবে না, আমাদের এই একটা দুইটা তিনটা হইতে পারে। এখন তিনটাতে যদি আমরা এখন বসাই দিয়ে দেখি, তাহলে ক্যালকুলেটরে তুমি বসাই দিতে পারো বিন্দুগুলা। তো আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের 2² মানে হচ্ছে 4, মাইনাস 5 ইন্টু হচ্ছে আমাদের কত y² মানে হচ্ছে 1², তার মানে 1ই হবে, আমাদের কত 7 আসতেছে, তার মানে এইটা হইতে পারে। বাকিগুলো হচ্ছে দেখো, এগুলাতে যদি বসাই দাও তাহলে হচ্ছে কত, এখানে 2 2 4, তাহলে হচ্ছে 3 4 12, তাহলে হচ্ছে -12 প্লাস হচ্ছে আমাদের কত, এটা বসাই দিবা 5 ইন্টু y², তাহলে মানে 5, তাহলে কত -7 আসতেছে, তার মানে এটা হবে না, এটাও আমাদের গেল। আরেকটা আছে -2, 1 বসাই দাও, তার মানে হচ্ছে 5x², তো 5 ইন্টু হচ্ছে x² মানে কত, 2 2 4, 4 5 20, মাইনাস হচ্ছে 3y², ওয়াই ভ্যালু হচ্ছে এটা তো হবেই না, 17 আসতেছে, তার মানে আমাদের এই নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা অপশন চেক করে বলে দিতে পারি। তো তারপরে বলতেছে সাইন অফ পাই কস থিটা ইকুয়াল টু কজ অফ পাই সাইন থিটা হয়, তাহলে থিটার মানটা কত হতে পারে। তো আমাদের এরকম আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো সাইন আছে না, আমরা সাইন অফ আমাদের আছে হচ্ছে পাই কস থিটা, আর এখানে আমরা কজ অফ আছে না, কজ অফটাকে লিখতে পারি সাইন π/2 মাইনাস হচ্ছে আমাদের পাই কত, পাই সাইন থিটা লিখতে পারি, মাইনাস সাইন থিটা এভাবে লিখতে পারি। তো আশা করি বুঝছো আমরা কি করলাম, জাস্ট সাইন, এটা হচ্ছে পাই কস থিটা আছে, তারপরে সাইন π/2 মাইনাস হচ্ছে আমরা সাইনে কনভার্ট করলাম এটাকে, π/2 মাইনাস পাই সাইন থিটা, এটা লিখলাম। তো এখন আমাদের কি হবে, এখান থেকে সাইন সাইন আমাদের চলে যাবে উভয় পক্ষ থেকে, আর পাইও চলে যাবে, পাই পাই, তাহলে গেলে হচ্ছে আমাদের এখানে কস থিটা থাকতেছে ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/2 থাকতেছে মাইনাস সাইন থিটা থাকতেছে। তো এখন আমাদের কি হচ্ছে, কস থিটা প্লাস হচ্ছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/2 হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই কস থিটার সহগকে 1 আর এটার সহগ 1 থাকলে হচ্ছে 1 করে ডিভাইড করলে √2 আসতেছে, ওই √2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। তো আমাদের 1/√2 কস থিটা প্লাস হচ্ছে 1/√2 সাইন থিটা চলে আসতেছে ইকুয়াল টু হচ্ছে আমাদের কত চলে আসবে, 1/2√2 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে, এখানে আমাদের কস π/4 লিখতে পারি, তো কস এ ইন্টু কস বি প্লাস হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি চলে আসতেছে, তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়বে হচ্ছে কস এ প্লাস এ মাইনাস বি, তো থিটা মাইনাস π/4, এটা আমরা লিখতে পারি। আশা করি বুঝছো, আমি ডিরেক্টলি লিখলাম। তো এখানে 1/√2কে কস π/4 লিখতে পারো, এখানে সাইন π/4 লিখতে পারো, তো এইটা চলে আসলো। তো 1/2√2 চলে আসবে। তো এখন থিটা মাইনাস π/4 হয়ে যাবে কজ ইনভার্স হচ্ছে 1/2√2। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এটা আছে π/4 আছে না, তখন থিটা ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে π/4 প্লাস আমাদের কজ ইনভার্স, এটা চলে আসবে। দেখা যাক আমাদের এটার সাথে মিলে কিনা। তো কজ ইনভার্স π/4, যেহেতু সবগুলোতে প্লাস মাইনাস আছে, তুমি এটাকে চিন্তা করিও না, π/4 মিলাও আর কজ ইনভার্স 1/2√2 মিলাও, তো π/4 কজ ইনভার্স 1/2√2। দেখো আমাদের প্রথমটার সাথেই মিল আছে, তো প্রথমটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, যেহেতু প্লাস মাইনাস সব জায়গাতে আছে, এটা নিয়ে আমরা বদার করবো না। এখন 5x + 12y = 49 রেখার 5,2 বিন্দু হতে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয় এই বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ভরকেন্দ্র হচ্ছে 7/4 হলে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের খুব টেকনিক্যাল ম্যাথ আছে, আর কি আমাদের আরেকটা ম্যাথ আছে। তো এটা হচ্ছে একটু টেকনিক্যাল ম্যাথ। তো দেখো, এটা তোমাদের একটা সূত্র তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে x - x1 ডিভাইডেড বাই r cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের, বা এখানে শুধু r cos থিটা হবে না,
এখানে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কস থিটা। এখানে তুমি সরলরেখা চ্যাপ্টারে তোমরা একটা শেষের দিকে সব সময় অবহেলা করছিলে একটা সূত্রকে, ওয়াই মাইনাস মানে আর দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু কীভাবে নির্ণয় করবা সেই সূত্রটাকে তোমরা অবহেলা করছিলে, সেই সূত্র রিলেটেড ম্যাথ দিয়ে দিছে। তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এরকম একটা সূত্র দেখছো না? যদি না দেখে থাকো সরলরেখা চ্যাপ্টারটা একটু দেখিও, দেখবা হচ্ছে সরলরেখার ইকুয়েশনে এই সবার শেষে এইটা আছে। তো এটা মেন কী করতেছে, একটা সরলরেখা, একটা সরলরেখা না, তো সরলরেখাটার বলছে এই বিন্দু থেকে হচ্ছে এই যে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয় এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে, তার মানে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয় আমাদের হবে। এদিকে ধরো হচ্ছে আমাদের এইটার থেকেও 13, ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের এটা থেকে 13 একক, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 13, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 13, তাহলে দুইটা বিন্দু হবে না? তো 13 13 আমাদের এইরকম ডিস্টেন্স হবে, হচ্ছে দুইটা বিন্দু হবে। তো এখানে একটা বিন্দু পাওয়া যাবে, এখানে একটা বিন্দু পাওয়া যাবে, আর এই বিন্দুটা কিন্তু আমাদের দেয়া আছে। তো আর এর ভ্যালুটাই হচ্ছে আমাদের এখানে 13, তো আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 13, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে আমাদের এইটা হইতেছে এক্স ওয়ান, আর এইটা হচ্ছে আমাদের কত ওয়াই ওয়ান। আর বলছে কি এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে সেইটার ভারকেন্দ্র দেওয়া আছে। এখন দুইটা বিন্দু তুমি পেয়ে যাবে এখানে, আর একটা এ বিন্দু হচ্ছে এখানে। তো এখান থেকে যখন তুমি ত্রিভুজটা এভাবে আঁকাবা তখন আমাদের কি চলে আসবে, একটা এখান থেকে হচ্ছে একটা ত্রিভুজ হবে, ধরো বি বিন্দুটা ওটা আর সি বিন্দুটা এটা হইতেছে আমাদের এ বিন্দু। তো এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, যেহেতু তুমি বি আর সি পেয়ে যাচ্ছ, বি বিন্দু পাবা, এখান থেকে সি বিন্দু পাবা, তো বি আর সি আর একটা ভারকেন্দ্র দেওয়া থাকলে তুমি কিন্তু এ বিন্দুটা খুব ইজিলি বের করতে পারবা। তখন এই সূত্র বের করে হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের এই ইয়েটা বের করা। তো আর এর ভ্যালু 13 আমরা পেয়ে গেছি, থিটার ভ্যালুটা আমরা কত পাবো, এই সরলরেখার ঢাল থেকে আমরা পাবো হচ্ছে ঢালটা হবে হচ্ছে আমাদের কত, মাইনাস এক্সের সহগ 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত ওয়াইয়ের সহগ 12 না, এটা হচ্ছে আমাদের ঢালটা। তো এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কত, ট্যান থিটা ইকুয়াল টু -5/12, তো থিটা ইকুয়াল টু আমাদের ট্যান ইনভার্স এটা চলে আসবে। তো এইটার ভ্যালুটা তোমরা ক্যালকুলেটরে সেভ করে নিবা, তো -5/12 ক্যালকুলেটরে এই ভ্যালুটা সেভ করে নিয়ে সব সময় এখানে থিটার জায়গায় এটা বসাই দিবা। তো আমি এখন ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটরে কীভাবে করব দেখো, আমাদের ধরো থিটার ভ্যালু একটা চলে আসবে, আমরা একটা অ্যান্সারে সেভ করে নিব বা করে ইয়াতে নিব। তো এখন এক্স মাইনাস হচ্ছে আমাদের কত এক্স ওয়ান না, তো এক্স ওয়ান কত, আচ্ছা আমাদের এখানে প্লাস মাইনাস হইতো, সরি এখানে ভুল হইতো, কারণ দুইটা বিন্দু লাগবে। এখন একটা যদি শুধু প্লাস নিয়ে করি তাহলে একটা বিন্দু পাবো, যদি প্লাস মাইনাস আর নেই তাহলে আমাদের দুইটা ভ্যালু পাবো। এখানে হচ্ছে আমি আগে বলতে ভুল করছি, তোমরা সরলরেখার ইকুয়েশনটা দেখলে হচ্ছে প্লাস মাইনাস আর পেয়ে যাবা, একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার মাইনাস নিয়ে কাজ করবো। তো এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান, তো এক্স ওয়ানের ভ্যালু কত এখানে আমাদের 5 ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা, কস থিটাকে ওদিকে একবারে পার করে দিব, তো প্লাস মাইনাস হচ্ছে আমাদের কস থিটা, কস অফ এই থিটার ভ্যালুটা আমরা এখান থেকে বসাই দিব, ইনটু হচ্ছে আমাদের আর করে দিব। তো একবার প্লাস নিয়ে আমরা কি পাবো দেখা যাক। তো এক্স মাইনাস, আচ্ছা আমরা থিটার ভ্যালুটাকে বের করি, থিটাটা হবে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স -5/12, এটা তোমরা একটু সেভ করে নাও, এক্স দিয়ে এটাকে সেভ করে নাও, আমি সেভ করে নিলাম, এক্সের মধ্যে এটা সেভ করে নিলাম। তো এখন এক্স -5 ইকুয়াল টু কস থিটা, এখন প্লাস মাইনাস না, প্রথমে প্লাস নিয়ে কাজ করতেছি, কস থিটার ভ্যালুটা হচ্ছে আমি কি এক্সে সেভ করে নিছি, তো এক্স বসাই দিলাম, ইনটু হচ্ছে আর এর ভ্যালুটা কত আমাদের 13 একক দূরবর্তী, তো আমাদের 12 চলে আসলো। তো এক্স -5 আমাদের কত চলে আসলো, 12 চলে আসলো। তো এক্সের ভ্যালুটা আমাদের কত চলে আসবে, 17 চলে আসবে। আবার আমাদের এক্সের ভ্যালুটা যেহেতু প্লাস নিয়ে কাজ করতেছি, এখন ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের এটার বেলা হচ্ছে আমরা একটু প্লাস নিয়ে কাজ করবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে আমাদের 2 হবে। তো আমাদের প্লাস নিয়ে কাজ করলে হচ্ছে এই ট্যান থিটার ভ্যালুটা আমাদের এখানে থিটার ভ্যালুটা আসবে না, তো সাইন অফ এখন আমরা এক্সটা করবো, সাইন অফ এক্স এটা বসাইলাম, ইনটু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে আমাদের 13, তো এখান থেকে আমাদের -5 চলে আসলো। তো -5 চলে আসার পর ওয়াই এর ভ্যালুটা এখান থেকে কত চলে আসবে, -3 চলে আসবে। তার মানে একটা বিন্দু পাইলাম হচ্ছে আমাদের 7, -3, আর একটা বিন্দু আমরা কি মাইনাস নিয়ে পাবো। তো এক্স -5 যদি আমাদের এখন মাইনাস নিয়ে যদি আমরা করি, এক্স -5 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের -12 চলে আসবে। তো -12 যদি আসে, তো -12 প্লাস আমাদের 5 চলে আসলে হচ্ছে -7 চলে আসতেছে, এখান থেকে একটা -7 ভ্যালু চলে আসতেছে এক্সের ভ্যালু। তারপরে ওয়াইয়ের ভ্যালুটা আমাদের কত চলে আসবে, ওয়াইয়ের ভ্যালুটা আমাদের চলে আসবে, যেহেতু মাইনাস আমাদের 5 হচ্ছে এখানে, মাইনাস মাইনাসে +5 হয়ে যাবে। এখন এইটা যদি হয়ে যায় তাহলে আমাদের শুধু হবে, তার মানে আরেকটা ভ্যালু পাইলাম হচ্ছে -7, হচ্ছে আমাদের 7 একটা ভ্যালু পাইলাম। ধরো এ বিন্দু এটা, বি বিন্দু হচ্ছে আমাদের এইটা, তো আচ্ছা না এ বিন্দু বের করতে বলছে, তো বি বিন্দু ধরো এইটা আর সি বিন্দু ধরো এইটা, তো এই বি বিন্দু পাইছো, সি বিন্দু পাইছো, এ বিন্দুটা বের করতে পারবা না, ভরকেন্দ্র দেওয়া আছে, তো তিনটা বিন্দুর ভুজ যোগ করবা। তো 7 প্লাস এই যে ধরো এ বিন্দুর ভুজ হচ্ছে আমাদের এখানে এক্স কমা ওয়াই ধরে নিছি, তো 7 + x প্লাস হচ্ছে আমাদের কত, এটা কত দেওয়া আছে 17 না,
এটা সবগুলো ভুজ যোগ করে 3 দিয়ে ডিভাইড করে ভরকেন্দ্রটা পেয়ে গেলা। তো ভরকেন্দ্রটা হচ্ছে আমাদের কত 7 চলে আসতেছে ভুজটা। তো এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা কত আসবে 3 সাথে 21 আর হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের কত 10 চলে আসবে, তার মানে 11 চলে আসতেছে। তো এক্সের ভ্যালুটা এখান থেকে 11 চলে আসতেছে। দেখো এক্সের ভ্যালু এখানে আমাদের 11 কোথাও নাই, তার মানে হচ্ছে আর আমরা ওয়াইয়ের ভ্যালুটা আর বের করাই লাগলো না, আমরা এখান থেকে বলে দিতে পারলাম এইটা হবে হচ্ছে 11। আশা করি বুঝছো কী করলাম। এই সূত্রই হচ্ছে আমাদের কারিশমা। এই সূত্র যখন তুমি আর এর ভ্যালুটা এখানে বসাই দিবা, থিটার ভ্যালুটা এই সরলরেখা থেকে বের করবা, তো এক্স মাইনাস x1 y1 বসাই দিবা, তো এই সূত্র থেকে খুব সহজেই তোমরা বের করতে পারবা। তো আশা করি বুঝছো এই সূত্রটার মিনিংটা কি এখন এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়েছে। এতদিন এই কনসেপ্টটা অনেকে বুঝে না, তো আশা করছি বুঝছো। এখন নেক্সট এইটা হইলে আমাদের শেষ। তো বলতেছে x/a প্লাস y/a 1 সরলরেখাটি, আচ্ছা x/a প্লাস y/b সমান সমান 1 সরলরেখাটি টুয়াইস x মাইনাস ওয়াই প্লাস ইকুয়াল টু 1, আর এই রেখা দুইটা ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখাটির সমান্তরাল হয়, তাহলে a এবং b এর মানটা নির্ণয় করো। আচ্ছা এই সরলরেখাটি, তার মানে কাজ করতে হবে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী আর এই রেখাটার সমান্তরাল রেখা বের করে এটার সাথে কম্পেয়ার করতে হবে। আমাদের এটা কাজ প্রথমে নাই। তো এই দুইটা রেখার ছেদবিন্দু যদি আমরা বের করি, তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন আর এইটা যদি 2 নম্বর ইকুয়েশন দিয়ে যদি তুমি করো, আমাদের ক্যালকুলেটর থেকে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারবা। তো আমরা সেই কাজটা করব এখন। দেখো 3 মাইনাস 4 আর এদিকে হচ্ছে ওই 6টাকে ওদিক পার করে দিলে -6 হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 2 মাইনাস 1 আর 1 তো এখানে বসাই দেব। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তো 2,3 হচ্ছে আমাদের কি ছেদবিন্দু। তো ছেদবিন্দু হচ্ছে আমাদের এইটা। তো ছেদবিন্দু পেয়ে গেছি। এখন বলতেছে কি এই রেখাটির সমান্তরাল, এই রেখাটির সমান্তরাল হলে কি 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0, এইটা হবে, যা হচ্ছে আমাদের কি 2,3 বিন্দুগামী না। তো 2,3 বিন্দু যদি বসায় দিই তাহলে আমাদের কি 4 দুগুণ 8 প্লাস 3 এর ভ্যালুটা যদি এখানে 3 3 9 প্লাস কে ইকুয়াল টু 0, তো কে এর ভ্যালুটা আমাদের চলে আসবে -17 চলে আসবে। তো এখন আমরা 4x প্লাস হচ্ছে 3y মাইনাস 17 বসাবো ইকুয়াল টু হচ্ছে 0। তো ইকুয়াল টু 0 না দিয়ে 17টাকে ওদিক পার করে দিলে ইকুয়াল 17 হচ্ছে। তো এক্স ডিভাইডেড বাই আমাদের চলে আসতেছে 17 বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 17/3 আমাদের চলে আসতেছে। 17/4 আর 17/3 আমাদের অ্যান্সার হবে। তো এই অ্যান্সার হবে হচ্ছে আমাদের এইটা 17/4। এই যে এইটার সাথে কম্পেয়ার করবো x/a আর y/b। তো এইটার সাথে কম্পেয়ার করলে এর ভ্যালুটা আমাদের চলে আসতেছে। তো আশা করি বুঝছো। এই ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলিউশন। আশা করছি তোমরা লেকচারটা এনজয় করছো। সামনে হচ্ছে তোমাদের রুয়েট এবং হচ্ছে চুয়েট পরীক্ষা, তো কাজে লাগতে পারে এরকম তোমরা হচ্ছে আর বেশি বেশি বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর তো আজকের এই লেকচারটা এই পর্যন্ত। নেক্সটে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যারা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হও নেই তারা হচ্ছে গ্রুপের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আমাদের গ্রুপে প্রবলেম সলভ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তোমরা করতে পারো, নিজেরা উত্তর দিতে পারো। আরও নোটিশ টোটিশ ওখানে দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট ওখানেই তোমরা তো আমাদের পেজে ফলো দিতে পারো আর গ্রুপে জয়েন হতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।